ম্যাডলি এফএম প্রেজেন্টস ম্যাডলি গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। শনিবারের গল্প বৈঠকে আজকের সফরে থাকছে লেখক মানস সরকারের লেখা পাণ্ডুলিপির অন্তরালে। তাহলে চলুন সফর শুরু করা যাক। গল্প বৈঠক। জিটি রোড পেরোতে গিয়ে চোখে পড়ল অর্কর। সাইকেল চালিয়ে দোয়েলদি বাগবাজারের দিকে বেঁকে গেল, মানে স্ট্র্যান্ডের দিকে যাচ্ছে। একটা সাদা কলার্ড টি শার্ট আর ঘন নীল রঙের ট্র্যাক স্যুট পরেছে, পায়ে সাদা স্নিকার, হাতে স্পোর্টস ঘড়ি। একেবারে অন্যরকম লাগছে দোয়েলদিকে। মনেই হচ্ছে না একটা হায়ার সেকেন্ডারি স্কুলের লাইফ সায়েন্সের টিচার, যেন কলেজ স্টুডেন্ট। অবশ্য চাকরিটা পেয়েছে মাত্র 1 বছর। ইউনিভার্সিটি পাশ করে বিএড করে 6 মাসও বসে থাকতে হয়নি দোয়েলদিকে। পাড়াতে এমনি শার্পনেসের জন্য খুব ফেমাস। এখন আবার ছাত্রছাত্রী মহলেও খ্যাতি ছড়িয়েছে। সকালবেলায় জিটি রোডে মালবাহী লরি যায় পরপর, ফলে একটু সময় লেগেই গেল। অর্ক যতক্ষণে স্ট্র্যান্ডে পৌঁছল ততক্ষণে সাইকেল রবীন্দ্রভবনের গেটের পাশে রেখে দোয়েলদি জোরে হাঁটা লাগিয়েছে পাতালবাড়ির দিকে। সাইকেল রেখে লক দিয়ে ছুট লাগালো প্রায়ও। পাক্কা 10 মিনিট লেট করেছিস। পেছনে না তাকিয়েও দোয়েলদি ছুঁড়ে দিল কথাগুলো। অবশ্য ওরকম হেবলুর মতো দাঁড়িয়ে থাকলে দেরি হওয়াটাই স্বাভাবিক। কয়েক পা জোর কদমে এগিয়ে এবার দোয়েলদির পাশে চলে এলো অর্ক। একটু অবাক হয়েই বলল, তুমি তো সোজা সাইকেল চালিয়ে এদিকে চলে এলে, দেখলে কি করে? সাধে কি আর বলেছি হেবলু? ইংরেজি সাহিত্য এত পড়েও এটার খোলতাই হলো না। বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে নিজের বাঁ ডগে হালকা টোকা দিল দোয়েলদি। মোড়ের মাথায় একটা ট্রাক দাঁড়িয়েছিল, তার মিরর ভিউয়ারের দিকে চোখ রাখলেই পরিষ্কার দেখা যেত। প্রেজেন্স অফ মাইন্ড বা উপস্থিত বুদ্ধিতে পাড়ার কোনো ছেলে মেয়ে দোয়েলদির ধারে কাছে আসে না। যেমন ভিটি তেমন পার্সোনালিটি। পান্ডুয়ার পুরনো বাড়ি থেকে চলে এসে বাবা যখন চন্দননগরে বিদ্যালঙ্কায় ফ্ল্যাট কিনল, তখন অর্ক এইচএসে বেশ ভালো রেজাল্ট করে শ্রীরামপুর কলেজে ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে। দুর্গাপুজোয় পাড়ার ফাংশনে তৃপ্তি মিত্রর ইঁদুর নাটকে অভিনয় করতে গিয়ে দোয়েলদির সঙ্গে আলাপ। এমএসসি ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়ের নাটকে জ্ঞান দেখে অবাক হয়ে গিয়েছিল অর্ক। জগন্নাথ চাকরের ভূমিকায় অভিনয় করছিল সে। শিবানী ক্যারেক্টার প্লে করা ছাড়াও গোটা নাটকটার পরিচালনা করেছিল দোয়েলদি। গোটা পাড়া মুগ্ধ হয়ে দেখেছিল আর প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। সেই থেকেই ও একেবারে ডাই হার্ড ফ্যান। যত মিশেছে তত অবাক হয়েছে। কাকু কাকিমাও ভীষণ ভালো, যখন তখন হাজির হয়েছে দোয়েলদির বাড়ি, কখনো কিচ্ছু বলেননি। কাল রাতে ফোনে অর্কই বলেছিল, তোমার সঙ্গে এবার মর্নিং ওয়াকে বেরোবো। এই তোর এম এর ফাইনাল সেমিস্টারটা কবে মিটলো রে? পরশু। কেমন হয়েছে? ওই ঠিকঠাক, তবে তোমার রেজাল্টে ধারে কাছেও আসবো না। আবার? ওই জন্যই 2 সপ্তাহ তোর টিকি দেখিনি। ঠিক আছে শোন, বিদ্যালঙ্কার মোড়ে সকাল 6টায় হাজির হয়ে যাবি, ডট। লেট করবি না। কথা দিয়েও লেট করে ফেলেছে। যথারীতি দোয়েলদি না দাঁড়িয়ে চলে এসেছে। হাঁটতে হাঁটতেই চারিদিক তাকিয়ে দেখল অর্ক। ইতিমধ্যেই স্ট্র্যান্ডের লোকজন বেশ ভালো মতোই হাজির হয়েছে। গ্রীষ্মকাল, ভোরে গঙ্গার হাওয়া বেশ মনোরম। বড় বড় বট, অশ্বত্থ বা নিম গাছগুলো ছায়া মেলে রাখে এই জায়গাটায়। চার্চ, কলেজ, মিউজিয়াম, পুরনো স্থাপত্য এবং সুন্দর নদীর ধার, সব মিলিয়ে শহর চন্দননগরের সবচেয়ে সেরা ও আকর্ষক জায়গা এই স্ট্র্যান্ড।
পান্ডুয়ায় ছোটবেলা কাটালেও এই শহরের আকর্ষণ দিনে দিনে বেড়েছে অর্কর কাছে। বহু মানুষ বেরিয়েছেন মর্নিং ওয়াকে, হাঁটছেন স্ট্র্যান্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আবার কেউ কেউ না হেঁটে চুপ করে বেঞ্চে বসে আছেন ভোরের হাওয়া উপভোগ করতে। অর্ক স্ট্র্যান্ডে এলো প্রায় 1 মাস পর। এত সকালে তো আসেইনি। এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষার জন্য নিজের ফ্ল্যাটে বন্দি হয়ে রাত দিন পড়াশোনা করেছে। এখন অবশ্য বেশ কিছুদিনের জন্য ফ্রি। দোয়েলদি পড়ায় চন্দননগরেই শিক্ষা মন্দিরে। সেই স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে। পাতালবাড়ির মুখটা থেকে ঘুরে আবার একই পথে হাঁটতে শুরু করল ওরা। বেশ ঘামছে দোয়েলদি। ফর্সা মুখে চুল এসে লেপ্টে লেগে আছে। ট্র্যাকস্যুটের পকেট থেকে ইতিমধ্যেই 2 বার রুমাল বের করে মুছে নিয়েছে। অর্করও গরম লাগছে। নাকের কাছে ঘাম এসে সুরসুরানি শুরু করেছে। হাতের তেলো দিয়ে মুছে নিয়ে অর্ক বলল, গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে যাচ্ছ নাকি? না রে, বাবা এবার ছুটি নেবে না। দেখি পুজো ছুটিতে যদি ম্যানেজ করা যায়। তাহলে এবার ছুটিতে প্ল্যান কি? সেটাই তো ভাবছি। খাতা দেখে বা বই পড়েও তো অনেকটা সময় বেঁচে যাবে। সময়টা কাটবে কি করে ঠিক বুঝতে পারছি না। কোনো নাটক? ধ্যাত, পাড়ার লোকের নাট্যপ্রেম বছরে একবারই জেগে ওঠে। আচ্ছা, মডার্ন নোভেলিস্টদের মধ্যে তোর কার কার বই পড়া আছে? পড়ার ব্যাপারে দোয়েলদি একটু সিলেক্টিভ। পছন্দ না হলে মাথায় চাটি মেরে দেবে। অর্ক বলল, আচ্ছা, পাওলো কোয়েলো পড়েছ? হ্যাঁ, অ্যালকেমিস্ট ভালো লেগেছে। তাহলে এবার কাফকা অন দ্য শোরটা ট্রাই করো। অ্যামাজনে অর্ডার দিয়ে দাও। কেন? কলেজ স্ট্রিট যাব, আগে ওখানে খোঁজ করব, তারপর কফি হাউসে জমিয়ে ফিশ ফ্রাই আর কোল্ড কফি। কিরে, সঙ্গে যাবি? যে কোনো জায়গায় দোয়েলদির সঙ্গে যাওয়ার মজাই আলাদা। কলকাতাতেও বেশ কয়েকবার সঙ্গে গেছে ও। কলকাতায় কলেজ আর পোস্ট গ্র্যাজুয়েশন করার ফলে মফস্বলের মেয়ে হয়েও কলকাতাকে হাতের তালুর মতো চেনে। অর্ক বলল, আর রয়্যালের বিরিয়ানি? ওটা তো সেই কবে থেকে ডিউ হয়ে আছে। হবে রে পেটুকরাম। এখন চা খাই। সাইকেল রবীন্দ্র ভবনের সামনে রাখা আছে, ওদিকে চায়ের দোকানও আছে, কিন্তু চার্চ রোডে টবিনদার চাই বেস্ট। তাই ফুট থেকে রাস্তায় নেমে দোয়েলদি বলল, টবিনদার দোকানে যাবি তো? এই, তুমি কি করে বুঝলে? চায়ের কথা উঠতেই যেভাবে চার্চ রোডের দিকে তাকালি, একটু অবজারভেশন। চল। রবিবারের সকাল। টবিনদার চা গোটা চন্দননগর শহরে বিখ্যাত। সারা দিন ভিড় লেগে থাকে। সে তুলনায় এই মুহূর্তে লোকজনের সংখ্যা প্রায় কিছুই নেই। দোয়েলদি গিয়ে একটু দূরে পাতা বেঞ্চে বসে পড়েছে। অর্ক দাঁড়িয়ে থেকে 2টো চা আর বিস্কুট নিয়ে নিজেই চলে এলো। গরম চায়ে চুমুক দিতে গিয়ে দোয়েলদির পাশে বসা ভদ্রলোকের দিকে নজর পড়ল। দেখেই ভুরু কুঁচকে ফেলেছে। অর্ক সেটা লক্ষ্য করল। বয়স আন্দাজ 55-60 হবে। মাথার চুল বেশ পেকে গেছে, ফর্সা, চোখে চশমা, কোলের ওপর খোলা দৈনিক কাগজে রবিবারের পাতা। সাধারণত এইসব পাতাগুলোয় এ সময়ের লেখকদের লেখা গল্প ছাপা হয়। কিন্তু ভদ্রলোকের দৃষ্টি সামনে, এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন। হাতের চায়ের গ্লাস কাত হয়ে ফোঁটা ফোঁটা চা পড়ছে কাগজের ওপর, কিন্তু ভদ্রলোকের কোনো খেয়াল নেই। কাকু, আপনার চাটা। হ্যাঁ, চা। কি করে ফেললাম? আপনি অন্যমনস্ক ছিলেন খুব, তাতেই বোধহয় এরকম হলো। হ্যাঁ, দেখুন না এই লেখাটা, আবার সেই একই ঘটনা। কিরকম করে যে। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। ঝট করে দাঁড়িয়ে পড়েছে দোয়েলদিও। চোখের ইশারায় অর্ককে তাড়াতাড়ি চা শেষ করতে বলে ভদ্রলোকের সঙ্গে হাঁটতে শুরু করল। এক চুমুকে চা শেষ করে অর্ক হাঁটা দিল পেছন পেছন। আমি কিন্তু আপনাকে চিনি, অতুল চট্টোপাধ্যায়, তাই তো? আপনি লেখেন। আচ্ছা, কাগজটা পড়ার পরই কি কিছু সমস্যা ফিল করছেন? সমস্যা তো বটেই, কিন্তু কেউ বুঝবে না ব্যাপারটা। আমি আপনার লেখা পড়েছি।
সমস্যাটা যদি লেখাজনিত হয় আপনার পাঠক হিসাবে আমরা শুনতেই পারি। শুনবেন বলছেন? কিন্তু সময় লাগবে যে কিছুটা। আপনি চাইলে আপনার বাড়ি আসতে পারি। তাহলে এক কাজ করুন, আমার নম্বরটা একটু নিয়ে নিন। আজ বিকেলে কি পারবেন? এই ধরুন 5টা নাগাদ। অর্ক জানে কোনো বিশেষ ব্যাপার না থাকলে দোয়েলদি কখনো গায়ে পড়ে ব্যাপারটায় নিজেকে জড়াতো না। কলকাতার মতো চন্দননগর শহরেও উত্তর ও দক্ষিণী মেজাজের বেশ একটা সুস্পষ্ট পার্থক্য আছে। মানুষের ব্যক্তিত্বে, পছন্দে, উৎসব পালনে, এমনকি মিষ্টি খাওয়ার ব্যাপারেও। এই 5-6 বছরে ব্যাপারটা অর্কর কাছে ক্রমশ পরিষ্কার হয়েছে। দক্ষিণ চন্দননগরের গোন্দলপাড়ায় অতুল চট্টোপাধ্যায়ের পুরনো বাড়িটায় ঢুকে কথাটা আরও একবার মনে পড়ে গেল অর্কর। মোটা থাম, লোহার গেট, কড়িকাঠ, ঝাড়লণ্ঠন, একটা অদ্ভুত পরিবেশ। উত্তরে সাধারণত এরকম বাড়ি দেখা যায় না। অর্কর মতো দোয়েলদিও ঘাড় ঘুরিয়ে চারদিকটা দেখতে দেখতে ঢুকছে। বসার ঘরে সোফায় না বসে দেওয়াল আলমারির ভেতর পুতুল, নানান রকম পাথর, কাঁচের দোয়াত একভাবে দেখে যাচ্ছে। উত্তেজনায় আজ দুপুরে খাওয়ার পর দু চোখের পাতা এক করতে পারেনি অর্ক। ফোন করে দোয়েলদি জানিয়েছিল অতুল চট্টোপাধ্যায় বিকেল 5টা নাগাদ যেতে বলেছেন, ঠিকানা পরিষ্কার করে বুঝিয়েও দিয়েছেন। সেই মতো কথা হয়েছিল ঠিক 4:30-র সময় দোয়েলদির বাড়ি পৌঁছবে অর্ক। 4:25-এ অর্ক এসে দেখল একটা হালকা হলুদ রঙের খুব সুন্দর সালোয়ার পরে দোয়েলদি অলরেডি গেটের সামনে। অর্ককে দেখে সে বলল, বাহ, ছেলের সময় জ্ঞান বাড়ছে। টোটো ধরে গোন্দলপাড়া আসার মধ্যে দোয়েলদিকে একটা কথাও বলতে শোনেনি অর্ক। শুধু নিজের স্মার্টফোনে কী সব কতগুলো লিঙ্ক খুলে মন দিয়ে দেখে গেল। এই সময় কথা বলে বিরক্ত করার কোনো মানেই হয় না। টোটো থেকে নেমে একজনকে জিজ্ঞাসা করতেই অতুল চট্টোপাধ্যায়ের বাড়ি দেখিয়ে দিল। একজন বয়স্ক লোক, বোধহয় পরিচারক হবেন, দরজা খুলে বসতে বলে চলে গেছে। চটির আওয়াজে বোঝা যাচ্ছিল অতুলবাবু আসছেন। দোয়েলদি চাপা গলায় বলল, পুরনো হাওয়ায় চটি, লুজ হয়ে আওয়াজটা বেশি। বলার সঙ্গে সঙ্গেই ঘরে এসে ঢুকলেন অতুল চট্টোপাধ্যায়। সকালের সেই বিহ্বল ভাবটা অনেকটাই গায়েব। হাফ হাতা পাঞ্জাবি আর পাজামা পরে আছেন। সুন্দর করে আঁচড়ানো চুলে এ বাড়ির সঙ্গে মানানসই আভিজাত্যটা ফুটে উঠেছে। আর চোখে লক্ষ্য করল অর্ক, এ চটিকে কোনো অবস্থায় নতুন বলা যাবে না। দোয়েলদি হাত জোর করে নমস্কার করে বলল, আমি তুহিনা সেনগুপ্ত, শিক্ষা মন্দিরের লাইফ সায়েন্সের টিচার। আর ও সায়ম বন্দ্যোপাধ্যায়, আমার পাড়াতুতো ভাই, এবারে ইংলিশে MA ফাইনাল দিয়েছে। হাত জোর করে অর্ক উঠে দাঁড়িয়ে নমস্কার করতে অতুলবাবু বললেন, বসো বসো বসো, তোমরা আমার থেকে অনেক ছোট। তুমি বললে আশা করি মাইন্ড করবে না কিছু। দোয়েলদি খুব মৃদু হাসি ঠোঁটে রেখে এমন এক্সপ্রেশন দিল যার অর্থ প্রশ্নই ওঠে না। খুব গরম, তাই চা না খেয়ে একটু শরবত খাও। হ্যাঁ, এই বলে উঠে বাইরে বেরিয়ে মিনিট দুয়েকের মধ্যেই ফেরত এলেন অতুলবাবু। আচ্ছা, আপনার পূর্বপুরুষদের কারোর লেখার অভ্যেস ছিল বোধহয়। একটা কালির দোয়াত দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, তবে ঠিক লেখক বলা যায় না। আমার দাদুর দাদু ফরাসি হোটেল দ্য প্যারির দীর্ঘদিন অ্যাকাউন্টস সামলেছিলেন। হ্যাঁ, আর হ্যাঁ, এখন সেটাই চন্দননগর কোর্ট। আরে বাবা, এ তো দারুণ ব্যাপার। তোমাদের জেনারেশন একটা শহরের ইতিহাস সম্পর্কে খবর রাখছে। এখন ইউটিউবে সব পাওয়া যায়। যেমন আপনার লেখা তো আমাদের বাংলা ডেলির রোববারের পাতায় মাঝে মধ্যেই থাকে। ইনফ্যাক্ট আপনার ফিরে আসবো তাই বইটি 3 বছর আগে একটি সরকারি পুরস্কারও পেয়েছে।
বলা কথা থেকেই অর্ক বুঝতে পারছিল দোয়েলদি আসল ব্যাপারে ঢুকে পড়তে চায়। অতুলবাবুর চোখ প্রায় কপালে উঠে গেল। বললেন, সকালেই তোমাকে এক ঝলক দেখে ব্রিলিয়ান্ট মনে হয়েছিল, এখন বুঝতে পারছি তুমি সত্যিই তাই। মুখে একটা বিনয়ের চাপা হাসি ফুটিয়ে দোয়েলদি বলল, আপনি আমাদের এই শহরের গর্ব। আসলে আপনাকে স্ট্যান্ডে হাঁটতে আসতে আগে দেখেছি, কিন্তু কথা বলা হয়ে ওঠেনি। আপনার সমস্যাটা বোধহয় এই লেখালেখি নিয়েই, নয় কি? ঘাড় নেড়ে কথাটা সমর্থন করলেন অতুলবাবু। কয়েক সেকেন্ড চুপ করে আবার বলতে শুরু করলেন, তুমি যখন এত খবর রাখো, এটা নিশ্চয়ই জানো যে লেখকদের মূল লেখা মানে পাণ্ডুলিপি পত্রিকা দপ্তরে পাঠানোর ক্ষেত্রে শেষ বছর দুয়েক একটা বড় রকমের পরিবর্তন এসেছে। হ্যাঁ, পত্রিকাগুলো ফলো করলেই সেটা বোঝা যায়। ইউনিকোডে কম্পোজ করে সম্পাদকীয় অফিসে সরাসরি মেল করতে বলা হয়। কিছুই না, প্রযুক্তির সঙ্গে লেখকদের মানিয়ে নেওয়া। আর্নেস্ট হেমিংওয়ের মতো উপন্যাসিককেও কলম ছেড়ে টাইপরাইটার অ্যাডপ্ট করতে হয়েছিল। এক্স্যাক্টলি। আর বিপত্তিটা এইখানেই। বিপত্তি? হ্যাঁ, আমি চুচুড়া ফুড কর্পোরেশনে কলম পেশা ক্লার্ক। প্রযুক্তির সঙ্গে পরিচিতি নেই বলতে গেলে, অথচ লেখা আমার ধ্যান জ্ঞান সেই কলেজ লাইফ থেকেই। বাধ্য হয়ে আমি লেখাগুলো লিখে একটা ক্যাফেতে কম্পোজ করিয়ে মেল করার বন্দোবস্ত করি। এই ক্যাফেটা কোথায়? বড়বাজারে শ্রী দুর্গা সিনেমা হল আছে না, ওরই একটু আগে। ওই একটা জায়গা থেকেই বরাবর করাতেন? হ্যাঁ, একটা জায়গা থেকেই। এটা বছর দেড়েক আগের ঘটনা। মাস তিনেক আগে একটা লেখা কম্পোজ করিয়ে বাড়িতে নিয়ে আসি, একটু ভালো করে প্রুফ বা এডিট করব বলে। মধ্যিখানে জ্বর হয়ে অসুস্থ হয়ে পড়ি বলে সপ্তাহ দুয়েক দেরি হয়ে যায়। এর মধ্যে আশ্চর্য হয়ে দেখি ওই একই গল্প আরেকজন লেখকের নামে সেম টু সেম একটা পত্রিকায় বেরিয়ে গেছে। সেম টু সেম? আপনি কি কারোর সঙ্গে শেয়ার করেছেন বা কোনো সাহিত্য অনুষ্ঠানে? না না, তুই না, বললাম না আমি অসুস্থ ছিলাম ওই লেখার পর থেকেই। আর শেয়ার করার কথা তো দূর, আমি কোনো সাহিত্যের অনুষ্ঠানে যাই না বহু বছর। ভালো লাগে না, বরং পড়ি ওই সময়টা। তা থেকে কোনো শত্রু? সব ফিল্ডের মতো আপনাদের ফিল্ডেও কিন্তু শত্রু তৈরি হয়। সম্পর্কই যখন কারোর সঙ্গে নেই, হবেটা কি করে? যাই হোক, ব্যাপারটার থেকে আমি দ্বিগুণ সাবধান হয়ে যাই এবং সত্যি কথা বলতে কি মন থেকেও সরিয়ে ফেলি। শেষ ঘটনাটা ঘটেছে আজ সকালে, এবং তুমি দেখেছো আমি কিরকম শকড হয়ে গিয়েছিলাম। দরজা খুলে যিনি বসতে দিয়েছিলেন তিনি ট্রেতে করে 3 গ্লাস লস্যি আর প্লেটে মিষ্টি টেবিলে বসিয়ে দিয়ে গেলেন। অর্কর দিকে একটা গ্লাস এগিয়ে দিতে দিতে দোয়েলদি প্রশ্ন করল, এটা কতদিন আগে কম্পোজ করতে দিয়েছিলেন? ওই 2 সপ্তাহ আগেই। যে কাজটা করে সে খুব একটা সময় নেয় না, 1-2 দিনের মধ্যেই দিয়ে দেয়। আচ্ছা, বাড়িতে আপনার কে কে আছেন? আমি বিয়ে করিনি, আমরা 2 ভাই। দাদা দীর্ঘদিন আমেরিকাতে সেটেলড। রান্নার লোক দুবেলা আসে, ভোলা। ভোলা সর্বক্ষণের জন্য দেখাশোনা করার জন্য থাকে। বহু বছর ও এ বাড়িতেই আছে। আর কাজের লোক আছে একজন, ব্যাস এই লোকজনের যাতায়াত প্রায় নেই বললেই চলে। আমিও পাড়ার কারোর সঙ্গে সেইভাবে মেলামেশা করি না। এই দেখো তোমরা বসে আছো, নাও নাও নাও, তোমরা মিষ্টি খাও। হাত বাড়িয়ে দোয়েলদি প্লেট থেকে একটা জল ভরা তুলে নিল। লস্যির গ্লাস নামিয়ে অর্কও তুলে নিল একটা জল ভরা। মিষ্টিতে একটা হালকা কামড় দিয়ে দোয়েলদি জিজ্ঞেস করল, আচ্ছা, প্রাইমারিলি আপনি তো লেখাটা হাতেই লেখেন? হ্যাঁ, ওটা আমার দীর্ঘদিনের অভ্যেস। অন্য কিছুতে আমি ঠিক পারি না। আর হাতে না লিখলে আমিও ঠিক কনসেন্ট্রেট করতে পারি না লেখায়। আচ্ছা, আপনার অ্যাবসেন্টে আপনার বাড়িতে কেউ যাতায়াত করে কিনা খোঁজ নিয়েছেন? বা আপনার লেখার টেবিলে ফাইলে কেউ হাত দেয় কিনা? ভোলাকে বললে তবেই ও আমার টেবিল একটু গোছগাছ করে দেয়, না হলে নয়। হ্যাঁ, এই লেখার কাজটা আমি আমার শোবার ঘরেই করে থাকি সাধারণত। অনেক সময়
ওই লিখতে লিখতে রাত হয়ে যায় বলে আমার ওই শোবার ঘরেই কাজটা করতে সুবিধা হয়। হ্যাঁ, না কখনো মনে হয়নি যে আমার জিনিসে অন্য কেউ হাত দিয়েছে। আমাকে এতটা বললেন তার জন্য থ্যাংক ইউ। আসলে ব্যাপারটাই এমন, আপনাকে যারা চেনে তারা হয়তো ভাবতে বাধ্য হবেন। চোখ সরিয়ে এক মুহূর্ত ভেবে নিয়ে অতুলবাবু বললেন, তোমাকে আমি একটা কথা বলি তুহিনা। তোমার সঙ্গে কথা বলে আমার আসলে তোমাকে খুব রিলায়েবল মনে হচ্ছে। আর যেহেতু তুমি আমার লেখালেখি সম্পর্কে অনেকটাই জানো ও নিজেই আগ্রহ নিয়ে ছুটে এসেছো, তোমাকে ব্যাপারটা আমার খুলে বলা উচিত মনে হলো। আমার মনে হচ্ছে তুমি আর 5টা মেয়েদের মতো নয়। দেখো না ভেবে যদি কিছু সমাধান দিতে পারো। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে দোয়েলদি বলল, দেখি, একটা কথা, ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে কারোর সঙ্গে আলোচনা না করলেই ভালো। আয় অর্ক। বাগবাজারের মোড়ে এসে টোটোকে থামতে বলে নেমে পড়ল দোয়েলদি, সাথে অর্ক। ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো দুজনে। মধ্য চন্দননগরের দোকান, বাজার, রাস্তা সন্ধে একেবারে জমজমাট। ঝলমল করছে চারপাশ আলোয়। রাস্তার ব্যস্ত গাড়িগুলোয় চোখ রেখে অর্ক জিজ্ঞেস করল, কি হলো, নেমে পড়লে? মুখ টিপে হাসল দোয়েলদি। গণেশদার দোকানের চিকেন রোল খাবো, না বলবি না নিশ্চয়ই? অর্ক খেতে ভালোবাসে। গণেশদার রোল হলে তো কথাই নেই, গোটা চন্দননগর শহরে বিখ্যাত। টিউশনির টাকা খরচ হয় না, আজ করার ইচ্ছে হলো। না না, খাবো খাবো, আজ কিন্তু আমি খাওয়াবো, প্লিজ। পাকামি না করলেও চলবে। না, সব সময় তুমি করো, আজ না বলবে না? ঠিক আছে, চল। আচ্ছা দোয়েলদি, ব্যাপারটা কি বলো তো? স্কুল, নাটক তো ছিলই, এবার কি গোয়েন্দাগিরিটাও পুরোদস্ত শুরু করলে? ফুটেও অনেক লোকের আনাগোনা। দুজন এক নাগারে পাশাপাশি চলা এ সময় শক্ত। একটু পিছিয়ে কয়েকজনকে জায়গা করে দিয়ে আবার এগিয়ে এলো দোয়েলদি, বলল, ব্যাপারটা আমাকে নাড়া দিয়েছে বেশ। লেখকের সৃষ্টির সঙ্গে সংবেদনশীলতার গভীর সম্পর্ক থাকে, সেটা অন্য কেউ চুরি করে নিচ্ছে, এটা একটা অপরাধ। অথচ চুরি, ডাকাতি, খুনের মতো আর 5টা অপরাধ পুলিশ যেভাবে সমাধান করে, এক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ নেবে না। ধর ব্যাপারটা নিয়ে আমরা ভাবলাম, আটকালাম, খারাপ হবে? কথার মধ্যে যুক্তি আছে। হয়তো এই ব্যাপারটা নিয়ে থানায় গেলে হেসে উড়িয়ে দেবে অফিসাররা। অর্ক বলল, কিন্তু অন্যান্য সিরিয়াস অপরাধের তুলনায় অতুলবাবুর কেসটা তো কিছুই নয়, তাই না? হয়তো আমাদের দেশে নয়। 2005 সালে আমেরিকায় কাব্যা বিশ্বনাথন বলে 14 বছরের একটি মেয়ের লেখা নভেল নিয়ে খুব হইচই পড়ে। অনেকেই বলেছিল মেয়েটা বিরল প্রতিভার। পরে জানা গেল অন্য জায়গা থেকে স্রেফ টুকে লেখা। আমেরিকান লিটারেরি সোসাইটি কড়া ব্যবস্থা নেয় মেয়েটির বিরুদ্ধে, যাতে আর সে কখনো লিখতে না পারে। অথচ আমাদের দেশে এরকমটা আমরা ভাবতেই পারি না। তাই? একেবারেই। অতুলবাবুর বাড়ি আসার আগে নেট ঘেটে দেখছিলাম, এই অপরাধটার নাম প্লেজিয়ারিজম। আইনে এর সাজারও উল্লেখ আছে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে লেখাটা ক্যাফে মানে কম্পোজ করার জায়গা থেকেই লিক হচ্ছে না? যদি হয়েও থাকে, ওরা কি জানে না যে দোষটা সর্বাগ্রে ওদের ঘাড়ে পড়বে? না, ধরো অতুলবাবু যে আবিষ্কার করতে পারবেন সেটা ওরা আঁচে করতে পারেনি। হতে পারে। কাল একবার যাবো ঠিক করেছি সকালে, তবে উল্টোটাও হতে পারে। যেমন? এসব হয়তো কিছুই হয়নি, অতুলবাবু হয়তো অযথা নাটক করছেন। নাটক? উনি তা করবেন কেন? করতেই পারেন, অযথা একটা হইচই তৈরি করে নিজের প্রতি অ্যাট্রাকশন ক্রিয়েট করা।
বাজারে এটা এখন ইন। নেগেটিভ পাবলিসিটির জোরে এখন অনেকেই স্টার। সম্ভাবনা সবেরই আছে, খতিয়ে দেখতে হবে। গণেশদার দোকানের সামনে এসে অর্কর বিরক্তি লাগলো। রীতিমতো ভিড়। বিরিয়ানি, ডিপ ফ্রাইড ফুডের গন্ধে গোটা এলাকাটাই ম ম করছে একেবারে। লোকগুলো মিষ্টিতে বলতা ওড়ার মতনই ভনভন করছে। রোল কর্নারে আবার ভিড়টা যেন একটু বেশি। হাত তুলে ধৈর্য ধরার ভঙ্গিমা করে দোয়েলদি ভিড় ঠেলে একটু একটু করে ঢুকে একেবারে সামনে চলে গেল। দেখে অর্ক কায়দা করে দোয়েলদির কাছে চলে এলো। দুটো 50 টাকার নোট বাড়িয়ে ধরল কাউন্টারে। গরমে শরীর সেদ্ধ হবার উপক্রম। প্রায় মিনিট 15 অপেক্ষার পর রোল হাতে ওরা দুজনে একপাশে সরে এসে রোলে কামড় বসালো। এক প্রস্থ চিবিয়ে নিয়ে একটু ধাতস্থ হয়ে অর্ক বলল, অতুলবাবুর বাড়িতেও কিন্তু বেশ কয়েকজন আছে যারা সন্দেহের ঊর্ধ্বে হতে পারে না। জানি, ব্যাপারটা মাথায় আছে। ওর বাড়িতে আরেকদিন যেতে হবে বাড়িটা ঘুরে দেখার জন্য, এবং সেটা দিনের বেলা। আর একটা ব্যাপারও সন্দেহের মধ্যে এসে যায় স্বাভাবিকভাবেই, প্রফেশনাল জেলাসি ওনার কম্পিটিটর। সাহিত্যেও আজকাল এসব বেড়ে গেছে না? না, চিরকালই ছিল। একে অপরের মধ্যে হাই প্রোফাইল বিরোধিতা। সজনীকান্ত কিভাবে নজরুলকে আক্রমণ করেছিলেন ভুলে গেলি? মনে পড়ল অর্কর। ইউনিভার্সিটিতে একদিন কেবি স্যার ক্লাসে একটা রেফারেন্স টেনে গল্পটা বলেছিলেন। বলল, ঠিক ঠিক, তোমার সব মোক্ষম সময় মনে পড়ে যায়। সায়েন্স পড়েও এত লিটারেরি রেফারেন্স মাথায় রাখো কি করে কে জানে। কিন্তু অতুলবাবুর ক্ষেত্রে কি এমনটা হতে পারে? পারে। সব দিক মাথায় রেখে না ভাবলে আর অনুসন্ধানটা কিসের? চল। পা বাড়িয়েই দিয়েছিল অর্ক, পেছন থেকে ডাক এলো। এই যে শুনছেন? তাকিয়ে দেখল অর্ক, রোল কর্নারের ছেলেটা। ভিড়টা এখন একটু কম। পিছিয়ে গিয়ে বলল, হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না, আপনারা বোধহয় রোল দুটোর দাম এখনো দেননি। কান মাথা গরম হয়ে গেল অর্কর। আশেপাশের দু একজন তাকিয়ে দেখছে। জিজ্ঞাসু মুখে এগিয়ে এলো দোয়েলদিও। নিজেকে সামলে নিয়ে অর্ক বলল, কোথাও ভুল হচ্ছে দাদা, আমি নেবার সময় দামটা দিয়ে দিয়েছিলাম। একটু দেখুন, দুটো 50-এর নোট ছিল। ওরকম কত 50-এর নোট জমা পড়েছে বলুন তো? বেপরোয়া স্বর ছেলেটার। কি সব বলছেন, দেখুন ভালো করে। সামনে এসে দাঁড়ালো দোয়েলদি, মৃদু হাসি মুখ। ইশারা করে অর্ককে শান্ত হতে বলল। তারপর দোকানদারকে ঠান্ডা গলায় বলল, আপনার কাউন্টারে অনেকগুলো 50-এর নোট আছে তো? হ্যাঁ দিদি, আছে। বেশ, এবার একটু ভালো করে দেখুন তো। পুরনো 50-এর নোট ওর মধ্যে শুধু দুটোই আছে। ওই দুটোই উনি দিয়েছিলেন। তখন দেখি খুঁজছি কোথায়, এই তো এই কটা 50। সরি 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 দিদি, দিদি দিদি দিদি, পেয়েছি পেয়েছি, আছে আছে আছে। কে কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, ক্ষমা ক্ষমা করে দিন দিদি। রাস্তা ধরে আবার হাঁটতে শুরু করেছে দুজনে। অবাক গলায় অর্ক বলল, এটা কি হলো? মাথাটা ঠান্ডা রাখবি, আর চোখ দুটো আর কান দুটো খোলা রাখবি। ঠোঁটে অদ্ভুত দুষ্টু হাসি ফুটে উঠেছে দোয়েলদির। যখন রোল নিচ্ছিলাম তখন কি হয়েছিল? সবার হাতেই নতুন নোট ছিল। বাকিটা আর কি, আন্দাজে তীরটা চালালাম, লেগে গেল। এদেরকে তো আর দোষ দেওয়া যায় না। বুঝতে হবে, এত ভিড়ে হিসাব রাখা বেশ শক্ত। কথাগুলো শুনতে শুনতে রাস্তার উপর চোখ রেখে প্রায় স্থির হয়ে গেল অর্ক। অতুল বাবু পাজামা পাঞ্জাবিতে যেরকম লেখক সুলভ ব্যাপারটা সকাল বা বিকেল দেখেছিল, একেবারেই তা নেই।
হাল ফ্যাশনের জিন্স টি শার্ট পরে একটা সাইকেল চালিয়ে তীর বেগে পাশ দিয়ে চলে গেলেন। মনে হলো না ওদের দুজনকে দেখতে পেয়েছেন বলে। দোয়েলদির দিকে অর্ক তাকাতে নির্বিকার গলা ভেসে এলো, দেখেছি, এবার জোরে পা চালা, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি নামবে। দোয়েলদিকে বাড়িতে ছেড়ে দিয়ে অর্ক নিজের ফ্ল্যাটে ফিরতেই তুমুল বৃষ্টি নেমেছিল কাল রাতে। আবহাওয়াও বেশ ঠান্ডা হয়ে যায়। জমাটি ঘুম দিয়ে সকালে উঠতে একটু লেট, রোদ উঠেছে। মর্নিং ওয়াকে গিয়ে অর্ক দেখল দোয়েলদির এক রাউন্ড ততক্ষণে হাঁটা হয়ে গেছে। স্ট্র্যান্ডে বা চায়ের দোকানে কোথাও অতুলবাবুকে চোখে পড়ল না। ফেরার পথে বাড়ির মাছ কিনে দোয়েলদি জিজ্ঞেস করল, তোর কি আজ সকালে টিউশন পড়ানো আছে? না, বিকেলে আছে। কেন বলো? অতুলবাবুর ব্যাপারটায় দু একটা জায়গায় যাবার প্ল্যান করছিলাম, কয়েকটা জিনিস জানার ছিল। কখন আসবো বলো? তুই ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আমার বাড়িতে চলে আয়, ব্রেকফাস্টটা আমার সঙ্গে করে নিবি। বোঝাই যাচ্ছে অতুলবাবুর ব্যাপারটা নিয়ে দোয়েলদির কোনো ঢিলে ঢালা মনোভাব নেই। পারফেক্ট গোয়েন্দাগিরির মতোই ব্যাপারটা ক্রমশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। এক কথায় রাজি হয়ে গেল অর্ক। ব্যাপারটা নিয়ে কাল রাতেই বাবা মাকে বলেছে। শুনে বাবা কমেন্ট করেছে, লেখা চুরি নতুন ধরনের মিশ্রিত, তবে দোয়েল ঠিক বুদ্ধি করে বের করে নেবে। দিনকাল কিন্তু একদম ভালো না, যা করবি খুব সাবধানে করবি। কিছু হবে না, দোয়েল অসম্ভব ম্যাচিওর। তুই বরং জানাস, অনুসন্ধান করে কিরকম কি এগোলি। দোয়েলদির বাড়িতে ঢুকতেই লুচি ভাজার গন্ধ পেল অর্ক। বসার ঘরে অপেক্ষা করার ব্যাপার নেই, এ বাড়িতে ওর অবারিত দ্বার। ডাইনিংয়ে ঢুকে দেখল প্লেটে লুচি, আলুর দম আর মিষ্টি সাজানোয় ব্যস্ত কাকিমা। হেসে বললেন, কিছুটা শুনেছি, নাটকের পারফেক্ট সেটিং। অল্প হেসে জিন্সের পকেট থেকে নিজের স্মার্টফোন বের করল অর্ক। কতটা বলেছে বাড়িতে দোয়েলদি না জেনে উত্তর দিতে গেলে আলটপকা হয়ে যেতে পারে। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন চেক করার ফাঁকেই দোয়েলদি এসে ডাইনিংয়ে অর্কর পাশেই চেয়ার টেনে বসল। জিন্স আর টপে খুব স্মার্ট দেখাচ্ছে আজ। চান করে এলো বোঝা যাচ্ছে। প্লেট টেনে খেতে শুরু করলেও বাঁ হাত স্মার্টফোনের নোটপ্যাডে ব্যস্ত। আর চোখে দেখার চেষ্টা করল অর্ক। দু একটা ওয়ার্ড চোখে পড়ল, সেলস, সোশ্যাল মিডিয়া, নাইট আউট। শেষ শব্দটা দেখে অর্কর মনে পড়ে গেল যে কাল রাতে ফেরার সময় অতুলবাবুকে সে দেখেছিল। তার মানে কি দোয়েলদিকেও ওর ওইভাবে যাওয়াটা ভাবাচ্ছে? কাকিমা, যা বানিয়েছ না, ফাটাফাটি। কাকু নেই? পোস্ট অফিস গেল রে, এনে আর দুটো লুচি নে। বলেই কাকিমা আরো দুটো লুচি তুলে দিল অর্কর প্লেটে। টোটোতে উঠেও দোয়েলদি অন্যমনস্কভাবে নিজের ফোনের নোটপ্যাডে কি সব টাইপ করে যেতে লাগলো। ওরা যাবে শ্রীদুর্গা বড় বাজার। বোঝা যাচ্ছে কম্পিউটার ক্যাফেতে খোঁজ নেওয়ার একটা পর্ব থাকছে। লালদিঘি পেরোতেই দোয়েলদি টোটোকে 2 মিনিটের জন্য নিট বুক স্টোরের সামনে দাঁড়াতে বলল। শহর চন্দননগরের বুকে বইয়ের সবচেয়ে বড় স্টোর এই নিট। স্টোর না বলে 2 স্টোরিড বুক মল বললেও ভুল হয় না। সব ধরনের প্রকাশনীর বই এখানে মেলে, ছোট বড় মেজ সব লেখকদের। বাংলা ইংরেজি ছাড়াও অন্যান্য ভারতীয় ভাষার ইংরাজি ও বাংলা অনুবাদও মেলে। অর্ক ভাবছিল রবিবারের সকালের আলোচনা হওয়া বইয়ের খোঁজ নিতেই বোধহয় এখানে প্রবেশ। ভুল ভাঙল ম্যানেজারকে করা দোয়েলদির প্রথম প্রশ্নটাতেই। আচ্ছা, অতুল চট্টোপাধ্যায়ের বই রাখেন আপনারা? প্রশ্নটা ম্যানেজারকে খুশি করলো মনে হলো। বলল, সার্টেনলি ম্যাডাম, গ্রাউন্ড ফ্লোরের ডান দিকের 7 নম্বর একটায় পেয়ে যাবেন। ঢুকে কয়েক মিনিটের মধ্যে একটা ছোট গল্পের বই নিয়ে এসে কাউন্টারে রাখল দোয়েলদি।
ম্যানেজার হাসি মুখে জিজ্ঞাসা করল, আর কিছু ম্যাডাম? না, আর কিছু না। আচ্ছা, ওনার বইয়ের বিক্রি কেমন? উৎসাহের গলা বেরিয়ে এলো ম্যানেজারের। ভালো ম্যাডাম, ইনফ্যাক্ট বেশ ভালো। জানেন তো, চন্দননগরেই ওনার বাড়ি। চন্দননগরে? তাই? বেশ অবাক হওয়ার ভঙ্গিমা করে ধন্যবাদ জানিয়ে গুগল পে করে আবার টোটোয় ফেরত এলো দোয়েলদি। আলগাভাবে অর্ক জিজ্ঞেস করল, বললে না তুমি ওনাকে চেনো, ওনার বাড়িতে গেছো? ভাব কেন বললাম না? সব প্রশ্নের উত্তর আমি কেন দেব? ফলে ক্যাফে না পৌঁছনো পর্যন্ত চুপসে রইল অর্ক। শ্রীদুর্গা ক্যাফেতে ঢুকে দেখা গেল ৩-৪ জন ক্যাফেতে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে কম্পিউটারের সামনে। এ এলাকায় এটাই একমাত্র ক্যাফে, ফলে আসতে বা চিনে নিতে কোনো অসুবিধাই হলো না। দোয়েলদি এগিয়ে গিয়ে মালিকের সঙ্গে পরিচয় পর্ব সেরে ফেলল। নমস্কার, আমি তুহিনা সেনগুপ্ত। নমস্কার, আমি অভিজিৎ। ক্যাফেটা আমারই, বলুন কিভাবে সাহায্য করতে পারি? মুখে একটু গোপনীয়তার ভাব ফুটিয়ে তুলে দোয়েলদি বলল, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। দরকার? আচ্ছা, আপনি আমার সাথে আসুন। বোঝা যাচ্ছিল অভিজিৎ গোলগাল চেহারার লোক হলেও বয়স কিছুতেই ৩০-এর বেশি নয়। কথা বলার মধ্যে এখনো পর্যন্ত কোনো জড়তা নেই। ক্যাফের কোণটাতে একটা ছোট্ট কিউবিকল, উঁচু কাঠের পার্টিশন দিয়ে আলাদা করা। ভেতরে ঢুকে অভিজিৎ ওদের দুজনকেই ইশারা করে বসতে বলে একটা চড়া আলো জ্বালল। ঝকঝকে টেবিল, চেয়ার, পেপার, ওয়েস্ট। টেবিলের উপর একটা ব্র্যান্ডেড কোম্পানির ল্যাপটপ। নিজের চেয়ারে বসে অভিজিৎ বলল, হ্যাঁ বলুন, এবার কি দরকার? আমার একটা রিসার্চ পেপার সাবমিটের ব্যাপার আছে, কিন্তু সেটা হাতে লিখে নয়, কম্পোস্ট করে পাঠাতে হবে। তাও কত পাতার? ধরুন ১০০ পাতার মতো। আসলে আমাদের এখানে কম্পোজিটার একজনই, একটাই ছেলে আছে, এখনো আসেনি। ও থাকলে কাজের চাপটা কীরকম আছে জেনে নিতে পারতাম। ১০০ পাতা বলছেন? তা একটু সময় তো লাগবেই। সময়? হ্যাঁ, সে একটু দেওয়া যেতেই পারে। নিন, সময় নিন। আপনি পার পেজ রেট কেমন নেন? ৩০ টাকা। তবে আপনি ফন্ট সাইজ কীরকম রাখতে চান তার উপরও রেটটা নির্ভর করছে। তবে সময়টা একটা ফ্যাক্টর। এখানে কাজের চাপ প্রচণ্ড থাকে। আসলে কম্পোজিশনের কাজটা তো একজনই করে, আগেই তো বললাম। ওর মেশিনে আমরা কেউ হাত দিই না। কতটা সময় চাইছেন তাও? দিন 10 তো দিতেই হবে ম্যাডাম। দিন 10? দিন 10 সেটা না হয় ঠিক আছে, কিন্তু বুঝতেই তো পারছেন, রিসার্চ ওয়ার্ক, লিক হবার সম্ভাবনা নেই নিশ্চয়ই? কি বলছেন ম্যাডাম? আমাদের এখানে স্কুলের পেপার সেট হয়, লেখকেরা তাদের মৌলিক লেখা টাইপ করতে দিয়ে যান। এসব ব্যাপারে আমরা 100% গোপন রাখি ডেটা। তাই? লেখকেরাও এখানে আসেন? একটু বলুন না কোন লেখক? ম্যাডাম প্লিজ কিছু মনে করবেন না। খদ্দেরের কোনো তথ্য আমরা কখনো কোনো অবস্থাতে কারুর সাথে শেয়ার করি না। সরি, আপনি যে রেট দিচ্ছেন তাতে আমার অসুবিধা নেই, কিন্তু আমি কি ওই যিনি আপনাদের কম্পোজ করেন, কম্পোজিটর, তার সঙ্গে একবার পার্সোনালি কথা বলতে পারি? অবশ্যই পারেন, তবে কাজটা তো এখানেই বসে করে, মনে হয় না সময়ের খুব একটা হেরফের হবে। কথা বলে দেখুন। থ্যাংক ইউ। নম্বরটা? 943। নম্বর বলতে বলতে উঠে দাঁড়িয়েছে অভিজিৎ। অর্ক তাকিয়ে দেখল দোয়েলদির চোখ ক্যাফের মালিকের প্যান্টে। নামটা? অনুপম ঘোষ। শ্রীদুর্গা ক্যাফে থেকে বেরিয়ে টোটো না নিয়ে হাঁটতে শুরু করেছে দোয়েলদি, এদিক ওদিক খোলা দোকানগুলোর দিকে চোখ রেখে। পেট অ্যান্ড প্যাট বলে দোকানটার সামনে দাঁড়িয়ে এক ঝলক তাকিয়ে সোজা ভেতরে ঢুকল। মালিক মাঝবয়সী, খবরের কাগজ থেকে চোখ তুলে তাকালো। স্পিটস পাপ্পির জন্য চুইং বোনস রাখেন নিশ্চয়ই? শিওর ম্যাম। কিরকম প্রাইস নেন? 275 দেবো? না থাক, পরে এসে নিয়ে যাব। আচ্ছা, জিনিসটা ভালো হবে তো? অফকোর্স ম্যাম। আমি আসলে পাশের ক্যাফেতে এসেছিলাম। অভিজিৎদা তো ওর স্পিটস কুকুরের জন্য আইটেম আপনার থেকে কেনেন। আর কার থেকে নেবেন? 2 বছর বয়স ডগিটার। আচ্ছা, একটা কথা বলুন,
উনি মানে অভিজিৎ বাবু কাজ কেমন করেন? মানে লেখকদের লেখা কম্পোজ ঠিকঠাক করেন? নিশ্চয়ই, আপনি নিশ্চিন্তে দিতে পারেন ওনাকে। খুব রিলায়েবল কাজের দিক থেকে, ভিড়ও হয় ওনার কাছে প্রচুর। আচ্ছা, থ্যাঙ্কস। বেরিয়ে আসছিল অর্ক আর দোয়েলদি। ভদ্রলোক বললেন, কিন্তু কি ব্যাপার বলুন তো, লেখকদের লেখা কম্পোজ হয় কিনা সেই ব্যাপারে আপনাকে নিয়ে এই প্রশ্ন এর মধ্যে দ্বিতীয় জন করলেন। কিন্তু ও তাই? আর কি করেছে? না, তা তো জানতে পারিনি। তবে হ্যাঁ, দাড়ি ছিল, আর উনি তাড়াহুড়ো করে এসে কথাটা জিজ্ঞেস করেই বেরিয়ে গেছিলেন। শুধু বলেছিলেন উনি নাকি সাংবাদিক। মর্নিং ওয়াকে আজ দোয়েলদি একটু অন্যমনস্ক। জন্মনে ভাবটা কাল থেকেই অনুপস্থিত। কোনো চিন্তায় ডুব দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে। কাল দুপুরে ফেরার পথে অর্ক অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, তুমি কি করে বুঝলে অভিজিৎ বাবু স্পিডস কুকুর পোষেন? কালো প্যান্টে অসংখ্য সাদা লোম লেগেছিল, লক্ষ্য করিসনি? আর পেট অ্যান্ড প্যাট থেকে নিজের কুকুরের আইটেমস নেওয়ার ব্যাপারটা? যার ক্যাফেতে রীতিমতো ভিড় থাকে, দিনের অতটা সময় যাকে এখানে এঙ্গেজ থাকতে হয়, সে তার পোষ্যর জন্য জিনিস দূর থেকে কিনবে না নিশ্চয়ই। আর সেন্ট্রাল চন্দননগরে কুকুরদের জন্য এমন এক্সক্লুসিভ স্টোর এটা ছাড়া আর নেই। বাড়িতে ঢোকার আগে অর্ককে হুকুম দিয়েছিল, অতুলবাবুর নিজের নামে সোশ্যাল মিডিয়া পেজ, অ্যাকাউন্ট কি আছে ভালো করে খুঁজে দেখিস তো। কাল বিকেল বা রাতে অর্ক দোয়েলদির সঙ্গে আর যোগাযোগ করেনি। খোঁজার কাজটা এগিয়ে রেখেছে। পড়ানোও ছিল, ঠিক করেই রেখেছিল আজ মর্নিং ওয়াকে এসে দেখা করবে। রানীঘাটে সিঁড়ির ধাপগুলোর একটায় দোয়েলদি বসে পড়তে অর্ক পাশে এসে বসল। বলল, চা খাবে তো? খাবো, তার আগে 5 মিনিট একটু বস, একটু হাওয়া খেয়ে নে। ওর নামে কিন্তু ফেসবুক, ইনস্টা বা টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই। কাল খুব ভালো করে খুঁজেছি। জানি, তবে যদি ফেক কোনো নামে থাকে সেটার সম্ভাবনা কম, কারণ যে লেখক কোনো ছদ্মনাম ব্যবহার করেন না তারই প্রবণতা থাকবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু এই খোঁজটা কেন করছো? ওনার এমনিতেই একটা পাঠক মহল আছে, বইও বিক্রি হয়। আর সোশ্যাল মিডিয়া হাইপে প্রিন্ট ভার্সন রিডাররা এখনো পুরোপুরি ডিপেন্ড করেন না, এটা একটা সাধারণ প্রবণতা। প্রবণতা মানে হাইপ? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে নিজের লেখা চুরির কথাটা পোস্ট করলেন, কিছু লোক সেদিকে আগ্রহ দেখিয়ে কমেন্ট করলো, অথচ এরকম কিছুই নেই। অতুলবাবু কি আদৌ এরকম কিছু? এখনো নিশ্চিত করে বলার জায়গা তেমন তৈরি হয়নি, তবে হেরাফেরি তো কিছু হয়েছে। দোয়েলদি কথা বলার সময় এরকম উটকো অথচ চালু অন্য সোর্সের শব্দ চটজলদি ব্যবহার করে। নাটকের পরিচালনা করতে গিয়েই অর্ককে শিখিয়েছিল, এইসব শব্দ সময়কে রিপ্রেজেন্ট করে, বুঝলি? বাংলা আমাদের খুব প্রবহমান ভাষা, কখনো এক জায়গায় থেমে থাকেনি, গ্রহণ বর্জনটা অনেক বেশি করেছে। সেই জন্যই আমাদের ভাষার ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। হেরাফেরি শব্দটা শুনে অর্ক গম্ভীর হয়ে গেল। বলল, আর ওনার ওই রাতে বেরোনোর ব্যাপারটা? ওটাও ভাবতে হবে। আচ্ছা চ, টবিনদার চা ডাকছে এখন। টবিনদার চায়ের দোকান থেকে বেরোনোর মুখেই অতুলবাবু মুখোমুখি হয়ে গেলেন। বললেন, গুড মর্নিং লেডি ডিটেকটিভ আর অ্যাসিস্ট্যান্টকে। কিছু বোঝা গেল ব্যাপারটা? মর্নিং, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। কাল সকালে একবার আপনার বাড়ি যাওয়া যায়? আসলে সেদিন সন্ধে হয়ে গেল বলে আর কিছু বলতে পারিনি। আপনার বাড়িটা একটু ঘুরে দেখতাম, আর সে সময় বাড়ির বাকিরা থাকলে খুব ভালো হয়। হাফ হাতা পাঞ্জাবি পাজামায় ফ্রেশ লাগছে অতুলবাবুকে। তাজা ভাব গলাতে মাখিয়ে বলে উঠলেন, শিওর। কখন? 10টা। তোমার নামটা যেন সায়ম।
তুমিও এসো কিন্তু। চা খাও একটু বলি। এইমাত্র খেলাম আমরা, থ্যাংক ইউ। কাল তাহলে দেখা হচ্ছে? শিওর। অতুলবাবু বড় বড় পা ফেলে মিশে গেলেন টবিনদার চায়ের দোকানের ভিড়ে। অতুলবাবুর যাওয়ার দিকে তাকিয়েছিল দোয়েলদি। চোখ সরিয়ে এবার বলল, আজ বিকেলে এই অনুপম ঘোষের সঙ্গে একটু দেখা করব। বিকেলে? হ্যাঁ, ফোন করে কথা বলে নিয়েছি। সকালে ওর মাথায় কাজের বোঝা থাকে, তাড়াহুড়ো করে কথা না বলাই ভালো। দুপুরে ও বাড়িতে খেতে যায়, ক্যাফেতে ফেরে আবার বিকেল 4:30-5টা নাগাদ। দেখা কি ওর বাড়িতে করব? প্রস্তাব দিয়েছিলাম, রাজি হলো না। ওর বাড়ি খলিশানি কলেজের কাছে। স্টেশন রোডে ট্যাভার্ন বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, চিনিস? হ্যাঁ। গুড, ওখানেই 4:45টার মধ্যে চলে আসবি। ওকে ওকে। 4:45টা নয়, অর্ক ট্যাভার্নে পৌঁছল ঠিক 4:30। ও বেলায় আকাশে রোদ্দুর থাকলেও এ বেলায় আকাশ মেঘলা। দোয়েলদি বেরোনোর সময় ফোন করে সাইকেল আর রেনকোট নিয়ে আসতে বলল। ও নিজেও সাইকেলে আসছে। গ্রীষ্মের সন্ধে বৃষ্টি মানেই ঝোড়ো হাওয়া, ছাতা নিয়ে সাইকেল চালানো সহজ নয়। দোয়েলদি 4:45টার সময় পৌঁছে গেলেও অনুপমের দেখা নেই। এদিক ওদিক তাকিয়ে অর্ক বলল, আসবে তো? দুজনেই পার্কিং লটে সাইকেল রেখে রেস্তোরাঁর সামনে এসে দাঁড়িয়েছে। হালকা বেগুনি রঙের সালোয়ারে দোয়েলদিকে ছাত্রীর মতোই লাগছে। আশ্বস্ত করে বলল, মনে তো হয় আসবে। হিরো স্প্লেন্ডার বাইকে গোলগাল চেহারা আর হাই পাওয়ারের চশমায় যে ছেলেটা সামনে এসে দাঁড়ালো 5টা নাগাদ, তাকে দেখে বেশ নিরীহ বলেই মনে হয়। দোয়েলদির দিকে তাকিয়ে বাইকে বসে সহজ গলায় জিজ্ঞেস করল, আপনিই ফোন করেছিলেন তো? মিষ্টি হেসে দোয়েলদি অনুপমকে রেস্তোরাঁর ভিতর আসতে ইঙ্গিত করল। কোনার একটা টেবিলে বসল ওরা 3 জন। ভিড় নেই, খুব হালকা পিয়ানোর মিউজিক বাজছে। অনুপমের মুখোমুখি বসে দোয়েলদি বলল, একটু কফি বলছি। দেখুন, আমাকে কিন্তু ক্যাফেতে সময়ে পৌঁছতে হবে। সে যাবেন, 1 কাপ কফি খেতে আর কতক্ষণ লাগে? আচ্ছা, আপনার দরকারটা কি যদি একটু খুলে বলেন। আশা করি অভিজিৎদা আপনাকে বলেছে। আমার মোটামুটি ওই 100 পাতার একটা রিসার্চ পেপার কম্পোজ করার ব্যাপার আছে। অভিজিৎদা বলেছে 10 দিন বা তার বেশি। আপনি কি কাজটা একটু 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে পারবেন? অর্ক দেখেছে দোয়েলদি সোজা সাপটা কথা বলতে পছন্দ করে, কিন্তু প্রয়োজনে এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে প্রথম শুনছে। একেবারে মিথ্যে বলে মনেই হচ্ছে না। নাট্যশিল্পটা রপ্ত বলেই বোধহয় ব্যাপারটা এত জীবন্ত হয়ে উঠেছে। এতটুকুও জড়তা নেই, তবে উদ্দেশ্য ধরলে যা করছে সেটা মহৎ। আফটার অল পুরো ব্যাপারটাই অনুসন্ধানের কারণে। দোয়েলদিকে একেবারে নতুন করে আবিষ্কার করা যেন। দেখুন ম্যাডাম, অভিজিৎদা আপনাকে বলেছে নিশ্চয়ই, আমাদের সেন্টারে ওয়ার্কলোড কিন্তু খুব, আর আগের কাজ আমরা আগের ভিত্তিতেই করি। যদি কাজটা দেন তাহলে একটু তাড়াতাড়ি করার আপ্রাণ চেষ্টা করতে পারি, কিন্তু হবে বলে মনে হয় না। ওকে, বুঝলাম, কিন্তু আপনি যদি কাজটা আমাকে পার্সোনালি করে দেন, মানে অভিজিৎদাকে বলার দরকার নেই, আপনাকে জিনিসটা আমি পার্সোনালি দিলাম, বাড়িতে করে আপনি আমাকে দিয়ে দিলেন, আমি পার পেজ আপনাকে 50 করে দেব, তাতে অন্তত কাজটা আমার তাড়াতাড়ি হবে। না ম্যাডাম, এটাও আমার দ্বারা হবে না। এই অর্ডারটার ব্যাপারে আপনি প্রথম কথা বলেছিলেন অভিজিৎদার সঙ্গে, তো আপনি ক্যাফেতে এই বিষয়টা ফাইনাল করুন। মধ্যিখানে কাজটা নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। ওখানে চাকরি করছি 4 বছর হয়ে গেল, এটা আমার পক্ষে অন্যায় হবে। টেবিলে কফি নামিয়ে দিয়ে গেছে ওয়েটার। চামচ দিয়ে কাপের ভেতরটা নেড়ে নিয়ে অনুপমকে খেতে ইশারা করে নিজে চুমুক দিল দোয়েলদি। বলল, আপনি চাইলে রেট আমি আরো বাড়াতে পারি, আর এক্ষুনি আপনাকে 50% অ্যাডভান্সও দিতে পারি। দেখুন, এবার আমায় উঠতে হবে। আমি যা বলার ইতিমধ্যেই আপনাকে বলেছি। অর্ডার মধ্যিখান থেকে আমরা ভাঙিয়ে নিতে পারি না, ঠিক আছে? আর আপনার দেওয়ার থাকলে ওখানে দিয়ে দেবেন, কেমন? ঠিক আছে, কুল, ওখানেই দেব, আপনি দেখে নেবেন। বাই দ্য ওয়ে, দেব কিভাবে? অভিজিৎদার পার্সোনাল নাম্বারে PDF করে পাঠিয়ে দিতে পারেন, কিংবা ফটোকপি করে দিতে পারেন। আমরা মাস্টার কপি কখনোই নিই না। চলি। বড় বড় পা ফেলে রেস্তোরাঁর বাইরে বেরিয়ে গেল অনুপম।
ভুরু কুঁচকে মাথা নিচু করে দোয়েলদি কিছু ভাবছিল। অর্ক জিজ্ঞাসা করল, কি হলো? কি বুঝলে কথা বলে? বুঝতে পারছি না ছেলেটা আমার সঙ্গে উল্টো নাটক করে গেল কিনা। কেন? দামি বাইক, ব্র্যান্ডেড শার্ট, স্পোর্টস ঘড়ি, বিদেশি সুগন্ধ গায়ে, সবটা কি এরকম একটা জায়গা থেকে কাজ করে এই মাইনে থেকে হয়? তাহলে তাহলে আর কিছুই না। মেনু কার্ডটা দিতে বল, কাবাব খাবো। আগের দিন খাইয়েছিস, এখন কিছুদিন আর ট্যাপও করবি না। খাবার ব্যাপারে আমার তো কখনোই না নেই, দেখেছো? কিন্তু এখনো তো সেই রোগা প্যাংলাই রয়ে গেলি। কারণ এই বয়সে ক্যালোরি বার্নও অনেক বেশি আর তাড়াতাড়ি। বাহ, এই তো সাহিত্য পড়েও বিজ্ঞানটা বুঝছিস তাহলে। সুস্বাদু কাবাব খেয়ে আর এটা ওটা কথা বলে রেস্তোরাঁর বাইরে যখন এলো, তখন ভালো মতো বৃষ্টি পড়ছে। 7:45। বৃষ্টির জন্যই শহরের রাস্তায় লোক আপনা থেকেই কমে এসেছে। দুজনেই রেনকোট পরে সাইকেল নিয়ে রাস্তায় নামল। অল্প হাওয়া আর বৃষ্টির গন্ধে সাইকেল চালাতে ভালোই লাগছিল। পুরনো কালী মন্দির পেরিয়ে দোয়েলদি হঠাৎ সাইকেল জিটি রোডের দিকে ঘোরালো। আবার কোথায় যাবে? আয় না, বৃষ্টিটা আজকে একটা সুযোগ এনে দিয়েছে। একটা ব্যাপার একটু চেক করে দেখব। একটা বজ্রপাতের হালকা ঝলক হলো। ঝপ করে কারেন্ট অফ হয়ে গেল। শুধু বৃষ্টি নয়, অর্ক অ্যাডভেঞ্চারেরও গন্ধ পাচ্ছে। আপনি যদি এতক্ষণ গল্পটি শুনে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি এখনই ক্লিক করে দিন। আর আমাদের ম্যাডলি গল্প বৈঠক শনিবার রাত 10টার নতুন গল্পের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। তাহলে চলুন গল্পে ফেরা যাক। অতুলবাবুর বসার ঘরে অপেক্ষা করছিল অর্ক আর দোয়েলদি। গেট খুলে ছোট বাগান পেরিয়ে বড় কাঠের দরজার কোণে বেল বাজাতে আজ দরজা খুললেন স্বয়ং অতুলবাবু। হাফ হাতা পাঞ্জাবি পাজামা, পায়ে সেই হাওয়াই চটি। আজকে অবশ্য পাঞ্জাবির রংটা তুঁতে। ভদ্রলোকের দিকে তাকিয়ে প্রথমে চোখ নামিয়ে নিয়েছিল অর্ক। মনে পড়ে গিয়েছিল গতকাল রাতের কথা। দোয়েলদি দক্ষিণ চন্দননগরের দিকে এগোতেই অর্কর বুঝতে এক বিন্দু অসুবিধা হয়নি ওদের গন্তব্য কোথায় ছিল। অন্ধকার, বৃষ্টির ছাট, মাঝে মাঝে দমকা হাওয়া, সব মিলিয়ে সাইকেল নিয়ে এগোতে বেশ অসুবিধাই হচ্ছিল। গোন্দলপাড়া লঞ্চঘাট পেরোতেই গোটা এলাকাটা বেশ নির্ঝুম। বড় মাঠ, কালী মন্দির, কিছুটা ঝোপঝাড় ফেলে এগোলে তবে অতুলবাবুর বাড়ি পড়ে। দোতলা বাড়িটা লম্বালম্বিভাবে পূর্ব পশ্চিম দিকে। পূর্ব দিকে কাছারি ঘাট হয়ে গঙ্গা। বাড়ির গলিটা ওঠে ঘাটের সামনে মেন রাস্তায়। তার মুখে 2-3টে দোকান। প্রথম দিন দেখলেও দোকানগুলো কিসের মনে নেই। বৃষ্টিতে অবশ্য সেগুলো বন্ধ। অর্করা এসেছে পশ্চিম দিকের রাস্তা দিয়ে, অর্থাৎ পিছন দিক দিয়ে। বোঝাও যাচ্ছে কেন। লম্বা পাঁচিলের ঘন ছায়া আর অন্ধকারে মিশে দোয়েলদি ওখান থেকে দাঁড়িয়েই অতুলবাবুর বাড়ির প্রবেশপথের দিকে পরিষ্কার নজর রাখতে পারছিল সাইকেলে বসেই। ফোন বের করে আধ হাত পিছনে দাঁড়িয়ে অর্ক সময় দেখছিল 8:20। ফোনটা সাইলেন্ট করে ইডিয়েট। দোয়েলদি ফিসফিস করে উঠেছিল। মতলবটা কি দোয়েলদির পুরো আন্দাজ পাওয়া যাচ্ছিল না। অতুলবাবুর বাড়ির দোতলার কোনো ঘরে আলো জ্বলছিল ব্যাটারিতে। খোলা জানলা দিয়ে অল্প আলো এসে হালকা আলোকিত করছিল পথ। গোটা অন্ধকার গলিটায় আলো বলতে ছিল ওইটুকুই। 2টো বাইক মিনিট 5-এর ব্যবধানে বড় রাস্তা দিয়ে বেরিয়ে গেলেও গলিটা দিয়ে বা ওদের পাশ দিয়ে কোনো লোক যাতায়াত করেননি।
সমানে বৃষ্টি। এদিকে রেনকোটের ভেতর গা ভীষণ ঘামতে শুরু করেছিল। কিছুতেই বুঝতে পারছিল না এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। দোয়েলদির অবশ্য কোনো ভ্রুক্ষেপ ছিল না, স্থির পাথরের মতো দাঁড়িয়েছিল। মিনিট 20 আরও এইভাবে দাঁড়িয়ে থাকার পর চাপা গলায় দোয়েলদি আবার ফিসফিসিয়ে উঠেছিল, তৈরি হও, তৈরি হও, লেখক বেরোচ্ছে। অন্ধকারে কিচ্ছু বুঝতে পারছিল না অর্ক। দোয়েলদির চোখ অন্য টেলিলেন্স দিয়ে গড়া। ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের হালকা ঝলকে বিষয়টা পরিষ্কার হয়ে গেছিল অর্কর কাছে। হ্যাঁ, অতুল বাবুই সাদা টি শার্ট আর জিন্স পরে সাইকেল নিয়ে, বাঁ হাতে ছাতা নিয়ে, গেট বন্ধ না করেই চুপি সারে বেরিয়ে গেলেন। চল চল। বড় রাস্তায় ওঠার আগেই অতুলবাবু সাইকেলের স্পিড বাড়িয়েছিলেন। 70-80 ফুট দূরত্ব রেখে দোয়েলদি চালাচ্ছিল। তার হাত 10 পিছনে অর্ক। পাশ দিয়ে ফুল স্পিডে একটা টোটো আর একটা অটো বেরিয়ে গেল অনেকটা জল ছিটিয়ে। কিন্তু কোনো দিকে খেয়াল নেই অতুলবাবুর। সামনে যেন কিছু দেখতে পেয়েছেন, সেভাবেই চালাচ্ছিলেন তিনি। জল ট্যাঙ্কি আর গঙ্গাকে ডান হাতে রেখে তিলিঘাটের সামনে এসে দাঁড়ালেন অতুলবাবু। তারপর নেমে সাইকেল ধরে ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে গিয়েছিলেন। ছট করে সাইকেল থেকে নেমে, দাঁড়া দাঁড়া, আমি 1 সেকেন্ডে আসছি বলেই দোয়েলদি রাস্তা পেরিয়ে চুপিসারে ঘাটের থামের ছায়ার অন্ধকারে মিলিয়ে গেল। বুকে হাতুড়ি পিটছিল কেউ অর্কর, রাগও হচ্ছিল। অ্যাডভেঞ্চারের চক্করে দোয়েলদি রিস্ক নিয়ে ফেলল। মিনিট 3 মধ্যেই অবশ্য ফিরে এসে দোয়েলদি বলেছিল, চ, এখানে আর দাঁড়ানোর দরকার নেই। তারপর সাইকেল পিছনে ঘুরিয়ে সোজা বাড়ি। দোয়েলদি ঠিক কি দেখল বা বুঝছে জিজ্ঞাসা করার সুযোগ হয়নি, করে লাভও নেই। অর্ক লক্ষ্য করে দেখেছে দোয়েলদির মুখ খোলার নির্দিষ্ট সময় আছে। সকালে আজ অতুলবাবুকে দেখে একবারের জন্যও মনে হয়নি কালকের পিছু নেওয়া সম্পর্কে এতটুকুও বুঝতে পেরেছেন। দোয়েলদি অবশ্য কোনো পরোয়া নেই। হাফ হাতা সবুজ কুর্তি পরে ব্ল্যাক জিন্সের দুপকেটে হাত ঢুকিয়ে খোশ মেজাজে বাইরের বারান্দাটা ঘুরে ঘুরে দেখছে। বাইরে অতুলবাবুর গলার আওয়াজ পাওয়া গেল, ও তোমরা এসে গেছো, এসো এসো, ওপরে চলো। নিচটা লম্বা বারান্দা, পুরনো দিনের হ্যাটর্যাক, ছবি বা রোমান হরফের ঘড়ি দিয়ে সাজানো। সিঁড়ি একটু উঁচু, উপরের বারান্দায় পুরনো টাইলস মেঝে, একটা মাঝারি সাইজের আলোর ঝাড়, ছবি দিয়ে সাজানো, বেশ পরিষ্কার সব কিছু। একজন ভদ্রমহিলা মেঝে পুঁছছিলেন। অতুলবাবু বললেন, উনি সম্পাদি, দীর্ঘদিন ধরে পরিচারিকার কাজ করছেন এ বাড়িতে। উনি উঠে দাঁড়ালে অর্ক বুঝতে পারল চেহারা বেশ শক্তপোক্ত, মুখে বেশ সরলতা। দোয়েলদি বারান্দা দেখতে দেখতেই প্রশ্ন করল, ওনার স্বামী কি করেন? শ্যামনগর জুট মিলের পার্মানেন্ট গার্ড, অনেক দিনের পুরনো। আর আপনার লেখালেখির ঘরটা? দোয়েলদির মন যে অন্যদিকে বোঝা যাচ্ছে। অতুলবাবুকে উদ্দেশ্য করে বলা দেখে অতুলবাবু নিজেই দেখানোর জন্য এগিয়ে গেলেন। দোতলাতেই বড় বড় দুটো ঘরে রান্না ও খাওয়ার ব্যবস্থা, আর একজন ভদ্রমহিলা রান্না করতে ব্যস্ত। ভোলাদা এখানে মেঝের উপর বসে ফ্রিজের বাস্কেট থেকে সবজি বের করে স্টিলের থালার উপর রাখছে। অতুলবাবুর শোবার ঘরটা দেখে অর্কর মনে হলো, হ্যাঁ, লেখকের ঘর এরকমই হওয়া উচিত। বড় ঘরটায় পুরনো দিনের পালঙ্ক খাট, মশারি গোছ করে খাটের ছত্রির সঙ্গে আটকানো, টান চাদর, খাটে দুটো বাংলা ম্যাগাজিন রাখা, একটা স্টিলের আলমারি, বোধহয় জামা কাপড় রাখা হয়, 3টে ঠাসা বইয়ের র্যাক। র্যাকগুলো অবশ্য বাড়ির পুরনো পরিবেশের সঙ্গে ঠিক যায় না, বোঝাই যাচ্ছে কিছু বছর আগে করানো। সব ধরনের বইয়ের মধ্যেও মানিক, তারাশঙ্কর ও বিভূতিভূষণের বই সবচেয়ে বেশি চোখে পড়ল। অতুলবাবুরও বেশ কয়েকটা বই র্যাকে চোখে পড়ল। ফিরে আসবো তাই একটা র্যাকে প্রায় 7-8টা কপি রাখা। ঘরের পূর্ব দিকে ও উত্তর দিকে জানালা। উত্তর দিকের জানলা দিয়ে বাড়ির বাগান আর সামনে ঢোকার রাস্তা দেখা যাচ্ছে।
পূর্ব দিকে এক ফালি ফাঁকা জমি, কয়েকটা বাঁশ পড়ে আছে, তারপর পাঁচিল। একটু দূরে আর একটা বাড়ি। পূর্ব দিকের জানলার কাছেই লেখার টেবিল, সেখানে 2-3টে অভিধান, পেন স্ট্যান্ড, রিডিং লাইট। A4 পাতায় একদিকে মার্জিন রেখে একটা লেখা অতুলবাবু শুরু করেছেন। ভালো করে হাতের লেখাটা লক্ষ্য করল অর্ক। চমৎকার ছোট আকারে লেখা, পাশেই একটা মাঝারি আকারের প্যাড। লেখাটার দিকে তাকিয়ে দোয়েলদি বলল, ও লেখা তাহলে আবার শুরু করেছেন? হ্যাঁ। কতদিনে শেষ হবে বলে মনে হচ্ছে গল্পটা? এই 1 সপ্তাহ ধরুন। বেশ। দোয়েলদি প্যাডটা খুলে একটু উল্টে পাল্টে দেখল। উঁকি মেরে অর্ক দেখল লিখেও কিছু লাইন সেখানে আবার কেটে অস্পষ্ট করে দেওয়া হয়েছে। এগিয়ে এলেন অতুলবাবু। আসলে গল্পের একটা প্রিলিমিনারি ছক তো কাটতেই হয়, বা ধরুন প্লট কেমন করে এগোবে, তার রাফ ওয়ার্ক করি এই প্যাডটায়। একটু ছাদে যেতে পারি? আসলে গঙ্গার ভিউটা না দেখার ইচ্ছে ছিল। অবশ্যই, এসো। এ ছাদে উঠে যে কারোরই ভালো লাগবে। সামনের রাস্তা পেরিয়েই গঙ্গা, পাশের বাড়ি একতলা হবার জন্য ভিউটা পরিষ্কার পাওয়া যাচ্ছে। গঙ্গার দিকে অল্পক্ষণ তাকিয়ে রইল দোয়েলদি। তারপর অতুলবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, যে লেখক আপনার গল্পটি তুলছেন, আপনি যদি ওই কাগজেই রিপোর্ট করেন, তবে তার লেখা তো ওখানে কোনোদিন আর বেরোবেই না। উনি জেনে শুনেও এটা করলেন? অভিযোগ করতে গেলে প্রমাণ নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো বেশ ট্রাবলসাম। নিজের লেখা ফেলে দৌড়ঝাঁপ করতেও আমার ভালো লাগে না। কি নাম যেন ওনার? অপরেশ ভট্টাচার্য। অপরেশ ভট্টাচার্য? মানে উনি তো যথেষ্ট পরিচিত কবি। সব মিলিয়ে আমি ওই কারণেই আর খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে চাইনি আর কি। ব্যাপারটা আর না ঘটলেই আমি খুশি। আচ্ছা, এই অপরেশ ভট্টাচার্যর ঠিকানাটা পাবো কোত্থেকে? তুমি দেখা করে কি করবে? তার চেয়ে কী করলে ব্যাপারটা আটকাতে পারো সেটাই দেখো। সেটার জন্যই তো দেখা করাটা দরকার। আপনার চিন্তা নেই, নিশ্চিত করছি আপনার কথা এখানে আসবে না। যাওয়ার সময় বলো, আমি দিয়ে দেবো। দোতলায় নেমে অতুলবাবু খাবার ঘরের দিকে যাওয়ার ইশারা করলেন। চেয়ারে বসল অর্ক আর দোয়েলদি। মেহগনি কাঠের কালো পালিশের টেবিল। ভোলাদা প্লেটে পেস্ট্রি দিয়ে গেল। খাও খাও খাও। কোল্ড কফি বানাচ্ছে কমলাদি। ও ও ও ও ভালো কথা, তুমি কমলাদির সঙ্গে কথা বলবে তো? দোয়েলদি পেস্ট্রি খুব একটা খায় না, ফ্যাট, ক্রিম এই জাতীয় জিনিস এড়িয়ে যায়। সে অতুলবাবুকে বলল, আজ শুধু কফিই খাবো। আর কমলাদি নয়, বরং ভোলাদার সঙ্গে একটু কথা বলি। নিজেই এগিয়ে এসে টেবিলের সামনে দাঁড়ালো ভোলাদা। অতুলবাবুর থেকে কিছুটা ছোটই হবে, গোঁফ চুল দুই ভালো মতো পাক ধরেছে। বাড়ি কোথায় আপনার? বিহারের দাঁড়ভাঙ্গা, কিন্তু এখনো কানে কেউ নেই। কত বছর হলো এ বাড়িতে? আমার এ বাড়িতে 20 বছরেরও বেশি হয়ে গেছে দিদিমণি। বাবুর বাবা এনেছিলেন আমাকে। আচ্ছা, এর মধ্যে কোনো দাড়িওয়ালা লোক অতুলবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল? তুমি কি করে জানলে দিদিমণি? জানা যায়। আচ্ছা বলো, কতদিন আগে? এই তো মাস 3 আগে। তবে উনি 1 মিনিটও দাঁড়ালেন না, হন হন করে বেরিয়ে চলে গেলেন। লেখার ব্যাপারে কোনো দরকার ছিল বলে বাবুর সঙ্গে দেখা করতে চাইছিলেন। আমি বসতেও বলেছিলাম বসুন। বাবু মোড়ের মাথায় জেরক্সের দোকানে গেছেন, এখনই ফিরে আসবেন। উনি বলেছিলেন পরে দেখা করে নেবেন। সাধারণত লেখালেখির ব্যাপারে বাবুর সাথে সেরকম কেউ দেখা করতে আসে না। পরে বাবুকে একথা বলেও ছিলাম, উনি বুঝতে পারেননি, খুব একটা পাত্তাও দেননি। সেই জন্যেই আমাকে জানানোনি আগে। যাই হোক, কি পড়েছিলেন? অতুলবাবুর মুখ দেখে বোঝা যাচ্ছে উনি বেশ অবাক হয়েছেন।
অবাক অবশ্য অর্কও হয়েছে। দাড়িওয়ালার কথা পেট অ্যান্ড প্যাট দোকানটায় হয়েছিল, কিন্তু অতুলবাবুর বাড়ি পর্যন্ত দাড়িওয়ালা কিভাবে এলো বোঝা যাচ্ছে না। ভোলাদা সামান্য ভেবে উত্তর দিল, এই তো একটা হাল আমলের কালো জ্যাকেট, জিন্সের প্যান্ট আর চোখেও সানগ্লাস ছিল। বয়স 25-26 হবে। অপরেশ ভট্টাচার্যর ঠিকানাটা অর্ক ছবি তুলে নিল নিজের মোবাইলে। বড় রাস্তায় উঠে যখন ফেরার জন্য টোটোয় উঠে বসল, দুপুরের রোদের তাপ ঝলসাতে শুরু করেছে। অতুলবাবুর বাড়ি থেকে সেদিন বেরিয়েই দোয়েলদি বলেছিল, অপরেশ ভট্টাচার্যর সঙ্গে দুম করে অ্যাপয়েন্টমেন্ট করার দরকার নেই, কিছু দরকারি কাজ আছে, করে নিয়ে তারপর তোকে বুঝিয়ে বলবো। আচ্ছা অর্ক, তুই ফটোশপের কাজ জানিস? ইউনিভার্সিটিতে কত বন্ধু কত ছবি আমার কাছে ডেভেলপ করেছে, তারপর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। ঘরামির ঘর ফুটো, আমি কিছু করতাম না। বেশ করতিস, তোর মতো ভালো একটা ছেলের সোশ্যাল মিডিয়াতে ভাড়াবো করাটা খুব খেলো হতো। দোয়েলদি খুব আধুনিক, আবার ট্র্যাডিশনাল বাঙালি ঘরানারও। দোয়েলদির চরিত্রের এই মিশেলটা প্রচণ্ড শ্রদ্ধা করে অর্ক। মধ্যিখানের দুদিন ফোন করলেও অর্ক বুঝতে পেরেছে দোয়েলদি কোনো ব্যাপারে ডুবে রয়েছে। কাল রাতের ফোনে পরিষ্কার হয়ে গিয়েছিল সব। রাতের খাওয়া সেরে নিজের ঘরে কম্পিউটার খুলে বসেছিল অর্ক। ফোন বেজে উঠতে ঝাঁপিয়ে ধরেছিল। শোন, ঠিক হয়েছে কাল সকালে অপরেশ ভট্টাচার্যর সঙ্গে দেখা করতে যাব, কিন্তু কতগুলো ব্যাপার আছে, মন দিয়ে শোন। আমি হলাম চন্দননগরের একটা লিটল ম্যাগাজিনের সম্পাদিকা, আর তুই আমার সহযোগী সম্পাদক। আমাদের প্রথম সংখ্যার উদ্বোধন হবে, তাই আমরা অপরেশ ভট্টাচার্যর কাছে কবিতা চাইতে যাচ্ছি। এবার শোন, আমরা যেমন যেমন ভেবে যাচ্ছি পরিস্থিতি সেরকম নাও হতে পারে। তখন উল্টো দিকের লোকটার রিয়াকশন দেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে আমাদের কথা চালিয়ে যেতে হবে। নিয়ম মেনে সবসময় সবকিছু ঘটে না। উপায় একটাই, মাথা যথাসম্ভব ঠান্ডা রাখা। যা হয়েছে গলার অবস্থা। শোন, তোকে হোয়াটসঅ্যাপে 5-6টা লিটল ম্যাগাজিনের নাম, শেষে 2-3টে ইস্যুর সাবজেক্ট, আর এই সময় প্রথম সারির 10 জন কবির নাম আর তাদের কাব্যগ্রন্থের নাম পাঠিয়ে দিলাম। কাল যাবার আগে এগুলো তৈরি চাই কিন্তু। আজ দোয়েলদি গোলাপি রঙের সুন্দর দেখতে একটা সালোয়ার পরে এসেছে। অর্ক পরিস্থিতির সঙ্গে মানিয়ে ব্লু জিন্স আর হালকা হলুদ রঙের শর্ট পাঞ্জাবি, দুজনের কাঁধেই ঝোলা ব্যাগ। বাড়ি থেকে বেরোনোর আগে অন্তত আয়নায় নিজেকে দেখে বেশ কবি কবি মনে হয়েছে অর্কর। দোয়েলদির কথা শুনেই বুঝতে পেরেছিল ব্যাপারটা বেশ সিরিয়াস। একটা ব্যাপারে ওর সুবিধেই হয়েছে, যেহেতু ব্যাপারটা সাহিত্যের, মুখস্থ করতে সময় লাগেনি। কিন্তু যে ব্যাপারটায় দোয়েলদির প্রতি ওর শ্রদ্ধা আরও বেড়েছে তা হলো অনুসন্ধানের প্রতিটা স্টেপে হোমওয়ার্ক। নিজেকে ভালোভাবে তৈরি করার আর একটা কারণ হলো কোনো অবস্থায় অর্ক চায় না এই অনুসন্ধানে ওদের হার হোক। লোকাল ট্রেনে কোন্নগর স্টেশনে নেমে ঘড়ি দেখল অর্ক 9:20। 10টায় সময় দেওয়া আছে অপরেশ ভট্টাচার্যকে, অথচ টোটো নেই, যেতে হবে বাটাঘাট। জায়গাটা গঙ্গার ধারের কাছে, স্টেশন থেকে জায়গাটা অনেকটা। গুগল ম্যাপ বলছে জিটি রোডের কাছে। একটা রিক্সা পেয়ে উঠে বসলো দুজনে। এই দাড়িওয়ালা লোকটার ব্যাপারটা কি দোয়েলদি? একটা সন্দেহ করছি, কিন্তু নিশ্চিত করে কোনো বলার মতো অবস্থা বোধ হয় এখনো আসেনি। আচ্ছা, অপরেশ ভট্টাচার্যের একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বলতো। সিম্পল, যোগ বিয়োগের অবুঝ দিন, চিত্রকল্প ফাটাফাটি, আর পুরোটাই অক্ষরবৃত্ত ছন্দে লেখা। একটা কথা তো ঠিক, লেখাটা বেরিয়ে গেছে ক্যাফে থেকেই। হতেই পারে, আবার বাড়ি থেকেও হতে পারে। তবে অতুল বাবু সব সত্যি বলছেন না। লেখকদের বোধহয় সেটাই অভ্যেস। সঠিক তথ্য না পেলে সত্য উদ্ঘাটন করাটা যে কত শক্ত হাড়ে হাড়ে বুঝছি রে। হাজার হোক,
আমরা পুলিশ নয়, রগে পিস্তল ঠেকিয়ে কিংবা 3rd ডিগ্রি ইউজ করে কথা বের করতে পারবো না। কৌশল প্রয়োগই আমাদের প্রকৃত ভরসা। গঙ্গার ধারে জিটি রোডের পাশে পরপর 12টা মন্দির দেখে বেশ লাগলো অর্কর। গাছ আর মনোরম হাওয়ায় চন্দননগরের গঙ্গার ধারকে মনে করিয়ে দেয়। জিটি রোড ধরে মিনিট 5 যাবার পর ডান দিকে গঙ্গার উল্টো দিকে একটা রাস্তায় ঢুকলো রিক্সা। মিনিট 2 চলার পর একটা পাম্প হাউসের সামনে ছেড়ে দিয়ে রিক্সাওয়ালা বলল, জায়গাটা আশেপাশে কোথাও একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। দুজনকে পরপর জিজ্ঞাসা করে পেল্লাই যে বাড়িটার সামনে ওরা এসে দাঁড়ালো, চমকে ওঠার মতো দেখতে। কোনো অ্যাঙ্গেল থেকে কবির বাড়ি বলা যাবে না। বড় গেট, 4 চাকার গ্যারেজ, সামনে সাজানো বাগান, ঝকঝকে রঙের বাড়িটায় 4টে ঘরে এসি লাগানো। অর্কর মনে হচ্ছিল দোয়েলদি কি ভুল করল। কলিং বেল টেপার মিনিট 3 পর বোধহয় দরজার আইহোল দিয়ে দেখে এক ভদ্রমহিলা দরজা খুললেন। জুতো খুলে ওরা কয়েক ধাপ উঠে ড্রয়িংয়ে বসল। দোয়েলদি জানিয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আধুনিক সোফা, ইনডোর প্লান্টস, রিডিং লাইট, শোকেসে অপরেশ ভট্টাচার্যর অসংখ্য পুরস্কার, সার্টিফিকেট, শংসাপত্র সাজানো। স্ট্যান্ড ফ্যান, মাথার উপর ঝাড়, পর্দা। অপরেশ ভট্টাচার্যের ড্রয়িং রুম না দেখলে অর্ক ধারণাও করতে পারত না বাংলা ভাষার কোনো আধুনিক কবি ও লেখক এ ধরনের জীবন যাপন করতে পারেন। অপরেশ ভট্টাচার্য ড্রয়িংয়ে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ এসে জড়িয়ে ধরল। দামি ও সস্তা পারফিউমের একটা সূক্ষ্ম পার্থক্য থাকে। কথা প্রসঙ্গে অনার্সে শেক্সপিয়রের ম্যাকবেথ পড়াতে গিয়ে কলেজের এক প্রফেসর দারুণ ব্যাখ্যা দিয়েছিলেন। গন্ধটা নাকে আসতেই কথাটা মনে পড়ল অর্কর। দোয়েলদির সঙ্গে ও উঠে হাত জোর করে নমস্কার করল। দেখে যতদূর মনে হচ্ছে অপরেশ ভট্টাচার্যের বয়স 42-45 হবেই। কালো ঘন চুলের মধ্যে উঁকি দিচ্ছে কয়েকটা পাকা চুল, পরিষ্কার করে কামানো গোঁফদাড়ি, টান ফর্সা চামড়া, সব মিলিয়ে কবি নয়, মনে হচ্ছে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। ব্যতিক্রম একমাত্র ব্ল্যাক কর্ডের প্যান্টের ওপর হালকা সবুজ রঙের পাঞ্জাবি। নিজের ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড এগিয়ে ধরল দোয়েলদি। নমস্কার, আমি তুহিনা সেনগুপ্ত, আর ও আমাদের সহযোগী সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায়। কার্ডটা হাতে নিয়ে এক ঝলক দেখে সামনের টেবিলে রাখলেন অপরেশ ভট্টাচার্য। মুখে একটা তাচ্ছিল্যের ভাব স্পষ্ট। দোয়েলদি অবশ্য অদ্ভুত সুন্দর একটা বিনয়ী হাসি ঝুলিয়ে রেখেছে মুখে। এটাই আমাদের প্রথম সংখ্যা স্যার, আর এই মুহূর্তে আপনার কবিতা ছাড়া আমাদের পক্ষে পত্রিকা প্রকাশ একদম সম্ভব নয়। কথাটা কতটা খুশি করল অপরেশ ভট্টাচার্যকে বোঝা গেল না। ডান পায়ের ওপর বাঁ পা তুলে একটু আয়েশ করে বসে বললেন, তোমাদের বয়সীরা কবিতা চর্চা করছে। ঠিক বলেছেন, তবে শেষ কয়েকটা বছরে ছবিটা একটু হলেও বদলাচ্ছে। নদিয়া থেকে সৌমাল্য ঘোষের এখন কবিতা, বা বর্ধমান থেকে এনাক্ষী বিশ্বাসের কবিতা সর্বস্বর মতো ম্যাক তো জেলা ছাড়িয়ে কলকাতাতেও বেশ ঝড় তুলেছে। আপনি আরো ভালো করে জানবেন। ইনফ্যাক্ট সৌমাল্যদের বিনয় মজুমদার সংখ্যাটি নিয়ে লিডিং সমস্ত বাণিজ্যিক দৈনিকে রীতিমতো বড় বড় রিভিউ বেরিয়েছে। বিনয় মজুমদারকে নিয়ে আপনার বিশ্লেষণ তো কারোর চোখ এড়ায়নি। তারপর যোগ বিয়োগের অবুঝ দিন যে পুরস্কার পেল, এ জেলার পরের জেনারেশন হিসেবে আমরা যথেষ্ট গর্ববোধ করি। এমনকি আপনার লেখা গল্প এখন একটা বিশিষ্ট জায়গা করে নিয়েছে। গল্প আগে লিখতাম না, কিছুদিন হলো মন চাইছে। কিন্তু কি অসম্ভব ম্যাচিওর্ড গদ্য, আর কি টান! সবচেয়ে যেটা ভালো লেগেছে, আপনার কবিতা আর গল্পের ভাষা একেবারেই আলাদা। আমার বন্ধু বলেছিল আপনার লেখার সঙ্গে নাকি অতুল চট্টোপাধ্যায় স্টাইলের খুব মিল।
উনিও নাকি চন্দননগরেই থাকেন। তোমাদের সঙ্গে আলাপ আছে নাকি? কবিতাটাই আমাদের প্রথম ভালো লাগা স্যার। কবিতাক্ষণ পত্রিকা প্রকাশ করতে চলেছি সেই কারণেই। ওনার নাম শুনলেও পরিচয় হয়ে ওঠেনি কখনো। আপনার সঙ্গেও নিশ্চয়ই পরিচয় আছে। এগুলো ঠিক তোমাদের জানার বিষয় নয়, আবার অন্যদিকে সত্যিটা জানাও দরকার। প্রায় 10 মাস আগে কলকাতার শরৎ বোস রোডে একজনের বাড়িতে একটা সাহিত্যের অনুষ্ঠানে অতুল আমার কবিতা নিয়ে কিছু আপত্তিজনক সমালোচনা করেছিল। চ্যালেঞ্জ নিয়ে বলেছিল ও আমার থেকেও ভালো কবিতা লিখতে পারে, আমি নাকি ওর মতো ভালো গল্প কোনো দিনই লিখতে পারবো না। তারপর আমার সঙ্গে দেখা হয়নি আর, কিন্তু আমার গল্প প্রকাশিত হবার পর আমার ধারণা ও আমার সম্পর্কে উল্টোপাল্টা বলে প্রচার করছে। কিন্তু এ লেখা আমারই, আমি পাণ্ডুলিপি তারিখ সমেত দেখাতে পারি। আচ্ছা স্যার, এবার আমরা উঠব। আপনার লেখা নেওয়ার জন্য কি আর একদিন আসব? ঠিক আছে, কবিতা আপনাদের দেব আমি। কবে এবং কিভাবে সেটা 2-3 দিন পরে ফোন করে জানাচ্ছি। সো কাইন্ড অফ ইউ স্যার। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। ফেরার সময় জিটি রোড পর্যন্ত হেঁটে আসতে হলো। একটা টোটো পেয়ে উঠে বসে রীতিমতো বিরক্তিতে বলে ফেলল অর্ক, কিরকম লোক রে বাবা, এক কাপ চা কিংবা এক গ্লাস জল পর্যন্ত অফার করলো না? তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। সেটা কি লক্ষ্য করলি? ও, ওই সমালোচনার ব্যাপারটা? ইয়েস, অতুল বাবু কিন্তু এত বড় ব্যাপারটা দিব্যি চেপে গেছেন। কিন্তু কেন, সেটাই ভাবাচ্ছে। আচ্ছা, কে মিথ্যে বলছে? অতুল বাবু না অপরেশ ভট্টাচার্য? আর এই সাংবাদিকটাই বা কে? কে বলছে এক্ষুনি সেটা বলতে পারছি না, তবে দুজনের মধ্যে একজন মিথ্যে বলছেই। চ্যালেঞ্জের কথা হচ্ছিল না? আমাদের চ্যালেঞ্জ সেটা বের করা। অপরেশ ভট্টাচার্যের বাড়ি থেকে ঘুরে আসার পরের 2 দিন দোয়েলদিকে একটু আলগা লাগছিল। সকালে মর্নিং ওয়াকে আসছে, ঘাম ঝরাচ্ছে, গঙ্গার ছবি তুলছে আর চা খেয়ে বাড়ি চলে যাচ্ছে। তৃতীয় দিন সকালে থাকতে না পেরে অর্ক বলল, ব্যাপারটা তাহলে সলভড হলো না হবে না? ধনুক থেকে তীর ছোড়া ভালোভাবে কোনোদিন লক্ষ্য করেছিস? হ্যাঁ, মানে দেখেছি, টার্গেট ঠিক করে। এই হচ্ছে প্রবলেম অর্ক। অবজার্ভ করার সময় সবটা দেখতে হয়। তীরটা প্রচণ্ড গতিতে টার্গেটে যাবার আগে পিছিয়ে আসে কিছুটা, লক্ষ্য করেছিস তো? তো এখন তীর চালানোর আগে আমরা কিছুটা পিছিয়ে এসেছি, ছিলা টান করছি। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ কিছুই হবে না, চান্স নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে একেবারে বসে না থেকে একটা কাজ করা যেতে পারে। একবার অতুল বাবুর বাড়ির আশপাশটা দেখতে যাওয়া যেতে পারে। ওকে, কিসে যাবে? কেন, সাইকেল। কারণ সাইকেল চালালে পয়সা খরচা করে আর জিমে যেতে হয় না। স্ট্র্যান্ড থেকে বেরোনোর সময় দেখা হয়ে গেল অতুলবাবুর সঙ্গে। ঝলমলে মুখে হাতঘড়ি দেখে বললেন, দেরি করে ফেললাম আজ। তোমরা তো দেখছি চলে যাচ্ছ। আসলে আসলে কাল রাতে আমার একটু শুতে লেট হয়ে গেছে। না, লেখাটা শেষ করে ফেলেছি এবার। শেষ? বাহ, কম্পোজ করতে আজই দিয়ে দিন। আজই? হ্যাঁ, এই বেলাতেই। আবার যদি কোনো গন্ডগোল হয়? কোনো গন্ডগোল হবে না, আর যদি হয় তো হবে। এইটুকু রিস্ক আপনাকে আর একবার নিতেই হবে। ঠিক আছে, আমি আজই দিয়ে দিচ্ছি। দোয়েলদির গলায় যথেষ্ট আত্মবিশ্বাস দেখছে অর্ক। উৎসাহী হয়ে বলেই ফেলেছিল প্রায় বিকেলের দিকে ওনার বাড়ির দিকে যাবার কথা হয়েছে। বুঝতে পেরে দোয়েলদি কটমট করে তাকাতে চুপ করে গেল অর্ক।
তাহলে কখন ডাকবো তোমাকে? ডট 5টা। ঠিক সময়ে বেরিয়ে গঙ্গার ধার ধরে অর্ক আর দোয়েলদি অতুলবাবুর বাড়ির কাছাকাছি পৌঁছে গেল 5:30টার মধ্যেই। অতুলবাবুর বাড়িতে কি আবার কাউকে জিজ্ঞাসা করবে? অতুলবাবুর বাড়িতে তো যাচ্ছি না। তাহলে? এমনি ওর বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখব। দোয়েলদির মাথায় নিশ্চয়ই কিছু খেলছে, চুপচাপ সঙ্গে থাকাই ঠিক। দোয়েলদি বলল বটে অতুলবাবুর বাড়ির চারপাশটা ঘুরে দেখবে, অথচ সেসব না করে মোড়ের মাথার চায়ের দোকানটায় গিয়ে বসল। দুজন চুপচাপ বসে কাঁচের ছোট গ্লাসে চা খাচ্ছে। একজন সকালের কাগজ পড়ছে গম্ভীর মুখে, একটা লোক মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি নিয়ে দুটো প্লাস্টিকের জগ নিয়ে ভেতরে এসে ঢুকল। রাস্তার কল থেকে বোধহয় ভর্তি করতে গিয়েছিল। সে তাকালে 2টো চায়ের অর্ডার দিল দোয়েলদি। চা শেষ করার মিনিট 20 পর আবার 2টো চায়ের অর্ডার দিল দোয়েলদি। আগের দুজন যারা চা খাচ্ছিল বেরিয়ে গেছে, নতুন একজন বয়স্ক লোক এসে বেঞ্চিতে বসেছে। সে আবার লিকার চায়ের অর্ডার করল। খবরের কাগজ নিয়ে বসা লোকটা এবার একটা বিড়ি ধরিয়েছে। সন্ধে নেমেছে। চন্দননগর শহরের এদিকটা তুলনামূলকভাবে একটু ফাঁকা। চায়ের দোকানে আসা সবাই দোয়েলদি আর অর্কর দিকে তাকিয়ে দেখছে। দোয়েলদির অবশ্য কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। রাস্তায় যাতায়াত করা লোকজনদের দেখছে, চায়ে চুমুক দিচ্ছে, আর মাঝে মধ্যে ওই মোবাইলের লক খুলে খুটখাট করছে। চায়ের দোকানের মালিক আবার 2টো চা এনে রাখল টেবিলের ওপর। অন্যরা সবাই কাঁচের গ্লাসে খেলেও অর্করা খাচ্ছে মাটির ভাঁড়ে। চায়ের সঙ্গে ভাঁড়ের গন্ধ মিশে একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। কিছুতেই অর্ক বুঝতে পারছে না এভাবে এখানে কেন বসে আছে ওরা। ভাঁড় তুলে দোয়েলদি চায়ে চুমুক দিতে যাচ্ছিল, ফোন বেজে উঠল। কানে দিয়ে দোকান থেকে বেরিয়ে 2 মিনিট কথা বলে আবার ঢুকে এলো। কবিতাগুলো রেডি হয়ে গেছে অপরেশ ভট্টাচার্যের। জিজ্ঞাসা করলেন মেলে পাঠাবেন না আমরা গিয়ে নেব। তুমি কি বললে? বললাম কালকে জানাচ্ছি। আচ্ছা, কবিতাগুলো নিয়ে আমরা করব কি? আমরা তো আর সত্যি কোনো ম্যাগাজিন পাবলিশ করতে যাচ্ছি না। আচ্ছা, আপনারা কি কাউকে খুঁজছেন? না 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 না, আমরা আসলে অতুল চ্যাটার্জির বাড়িতে এসেছিলাম, উনি নেই তাই। ও, আসলে আপনাদের এখানে কখনো দেখিনি তো। আমাদের এদিকের দোকানে সেরকম ভিড় হয় না, তাই সবাই সবাইকে চেনে এখানে। আমরা ওই একটু লেখালেখির ব্যাপারে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, উনি তো লেখেন নানা কাগজে। জানি, কথা হয় আপনাদের সঙ্গে? দেখা হলেই কথা বলেন, খুব ভদ্র মানুষ। আমাদের পাড়ার সবার সঙ্গেই ওনার সম্পর্ক বেশ ভালো। চা খুব ভালো লাগলো। ভালো লেগেছে? আর 1 কাপ দেব? না না, আজ আর নয়, বরং কাল আসবো। আসবেন আসবেন। সকালে দোকান খোলে কখন? এই সকাল 8টা, 8:30। ও, আর বন্ধ করেন? দুপুর 12টার মধ্যে। আর বিকেলে খুলি 4টে, বন্ধ করি রাত 8টায়। এখানে সব দোকানই ওই 8টার সময় খোলে নাকি? না না, ওই 9টা, 9:30। উঠে দাঁড়ায় দোয়েলদি। ঘড়ি দেখল অর্ক 7:40। টানা 2 ঘন্টা কোনো চায়ের দোকানে দোয়েলদিকে এই প্রথম সময় কাটাতে দেখল। কাল সকালে ডট 8টায় আমাকে ডাকবি বাড়িতে। মর্নিং ওয়াকে যাব না, আর সঙ্গে 1 বোতল জল নিবি। পরের দিন সকালে দোয়েলদির বাড়ির সামনে এসে দাঁড়ালো অর্ক। দাঁড়া 1 মিনিট, আসছি। কালকের চায়ের দোকানটায় যখন ওরা দুজন আবার ফেরত এলো, তখন সবে উনুন ধরানো শেষ হয়ে দুধের ডেচকি বসানো হয়েছে ফোটানোর জন্য। ওরাই প্রথম, আর কেউ নেই। আসলে সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, ভাবলাম চা খেয়ে ফিরি। সে তো কালকেই আসার কথা বলেছিলে, একটু সময় লাগবে, বসো। দোয়েলদি যেভাবে বসেছে, অতুলবাবুর বাড়ির দিকের রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে পরপর দোকান আর উল্টো দিকের বাড়িটাও, অর্থাৎ
অতুলবাবুর ডান পাশের বাড়ি। নিজের ভেতরের উত্তেজনাকে প্রাণপণে চাপার চেষ্টা করছে অর্ক। নানা প্রশ্ন মাথায় ঘুরছে। আচ্ছা, অতুলবাবু কি জানেন ওরা ওনার পাড়ার চায়ের দোকানে এভাবে বসে আছে? আর সাংবাদিক লোকটাই বা কে? ঘটনাটার জন্য ঠিক কে দায়ী? প্রশ্নগুলো আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। অথচ দোয়েল দিকে দেখো কেমন শান্তভাবে খবরের কাগজ সামনে খুলে বসে আছে। আচ্ছা, আপনারা এগ টোস্ট করে দেন। হ্যাঁ, ডিম আছে, পাউরুটিটা শুধু আনতে হবে। অর্ক দোয়েল দিকে খাবে কিনা জিজ্ঞেস করতে গিয়ে দেখল ভুরু কুঁচকে গেছে ওর। দৃষ্টি অনুসরণ করে দেখল অতুলবাবুর বাড়ির পাশ দিয়ে একটা কম বয়সী ছেলে হনহন করে হেঁটে এসে চায়ের দোকানের দুটো দোকান আগের জেরক্স সেন্টারে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে দোয়েলদি উঠে দাঁড়িয়েছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে একটা খালি চায়ের ভাঁড় উল্টে গেল। দোয়েলদি, এগ টোস্ট। ভেজাল না বকে চলে আয়। আরে দাঁড়াও দাঁড়াও, দাদা চেঞ্জ পরে নেব। দোয়েলদি তীর বেগে জেরক্সের দোকানটার দিকে দৌড়ল। চায়ের দোকানের টাকা মিটিয়ে অর্ক 1 সেকেন্ড সময় নষ্ট না করে ছুটল তার পেছন পেছন। জেরক্সের দোকানটায় দোয়েলদি আসেনি বলে অনুসন্ধানের এটাও একটা ক্ষেত্র হতে পারে, আগে অর্কর এটা মাথায় আসেনি। তাকিয়ে দেখল সাইনবোর্ডটায় বেশ শ্যাওলা পড়েছে। শ্যাওলায় দোকানের নামটা বোঝা যাচ্ছে না। গোটা দোকানটা দেখেই মনে হচ্ছে সেভাবে খদ্দেরপত্র আসে না। একটা 30-35 বছরের ছেলে কাউন্টারের ওপাশ থেকে কোনো কম বয়সী ছেলেটিকে হাতে দিতেই সে বেরিয়ে চলে যাচ্ছিল। তাকিয়ে দেখল অর্ক মাথায় ক্যাপ, কালো গেঞ্জি, জিন্স আর সানগ্লাসে এই 26-28-এর তরুণ কে বুঝে উঠতে পারল না। দোয়েলদি অবশ্য সোজা ঢুকে ছেলেটার রাস্তা আটকে দাঁড়িয়েছে। দেখা যখন হলো, কবিতাগুলো আপনার কি এখানেই দেবেন অপরেশবাবু? ছেলেটা টুপি আর সানগ্লাস খুলতেই অবাক অর্ক। সে কি, এ তো কবি অপরেশ ভট্টাচার্য। একটা ফটোকপি করাতে এসেছিলাম। এক্সকিউজ মি। স্ট্রেঞ্জ মিস্টার ভট্টাচার্য, স্ট্রেঞ্জ। কোন নগরে কি আজকাল ফটোকপি হয় না? হামটায় অতুলবাবুর গল্পের জেরক্স আছে। প্লিজ ন্যাকামো করবেন না। আপনার কোথাও ভুল হচ্ছে তুহিনা। আমি এর আগে কোনো দিন চন্দননগর আসিনি। ভুলটা আপনি করেছেন মিস্টার ভট্টাচার্য। আপনি এর আগে এখানে এসেছেন। আপনার ছবি তুলে তাতে ফটোশপে এডিট করে দাড়ি লাগালে সাংবাদিক সেজে সেদিন যাদের সঙ্গে দেখা করেছিলেন, অতুলবাবু সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তারা খুব সহজেই আপনাকে শনাক্ত করে নিতে পারবে। গল্পটা আপনি লিখতে পারেন না, তৈরিও করতে পারেন না। ভালো হয় স্বীকার করুন। আর হ্যাঁ, আপনি যেটা জানেন না সেটা হলো আমি আপনার আগে এই জেরক্স সেন্টারে এসেছি। আন্দাজ করা শক্ত নয়। ওকে টাকা দিয়ে অতুলবাবুর পাণ্ডুলিপি থেকে এক্সট্রা একটা জেরক্স করাতে রাজি করিয়েছিলেন। খদ্দের কম ছিল, টাকার লোভে ও রাজি হয়ে গিয়েছিল। দোয়েলদি খামটা কেড়ে নিল অপরেশ ভট্টাচার্যর হাত থেকে। কবিতা লিখছেন, লিখুন, কোনো আপত্তি নেই। তবে একজন সাহিত্যপ্রাণ লেখককে এমন কিছু করবেন না যাতে আমাদের মতো পাঠক আপনার বিরুদ্ধে চলে যায়। মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন অপরেশ ভট্টাচার্য। দোয়েলদির জিতে যাওয়া চোখের সামনে দেখে অর্কর তৃপ্তির সীমা নেই। রোববারের অলস সকাল, কারণ মাঝরাত থেকেই টিপটিপ করে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেও খুব সুন্দর করে ঘন নীল রঙের শাড়ি পরেছে দোয়েলদি। টোটো করে ঠিক সময় অর্ক আরও চলে এসেছে অতুলবাবুর বাড়ি। এখানে আজ দুপুরের খাওয়ার নেমন্তন্ন। দোয়েলদি অতুলবাবুকে খিচুড়ি খাবে বলেছিল। উপরতলাতেই রান্নাঘর, ইলিশ মাছ ভাজার দারুণ গন্ধ আসছে। স্যান্ডউইচ দিয়ে জলখাবার শেষে অতুলবাবুর ঘরে ভোলাদা পৌঁছে দিয়ে গেছে কফি। মাটিতে শতরঞ্জি পেতে সেই কফি খেতে খেতে আড্ডা জমে উঠেছে। অভিজিৎদা, অনুপম, দোয়েলদি, অর্ক আর অতুলবাবু।
অভিজিৎদা ক্যাফে ছেড়ে আসতে গুঁইগাই করছিল, জোর করেই এনেছেন অতুলবাবু। অভিজিৎদাই বলল, আমরা কিন্তু এসেছি তুহিনা আর সায়মের মুখে পুরো ব্যাপারটা শুনবো বলে। ঠিক ঠিক, লাঞ্চ খেতে এখনো কিছুটা দেরি আছে, আমরা কিন্তু সবাই মিলে শুনতে চাই। হ্যাঁ, নাও শুরু করো। সত্যি বলতে অর্করও পুরোটা জানা নেই। এই ধোঁয়াশা ভাবটা দূর করতে পারে দোয়েলদি। সেদিন অপরেশ ভট্টাচার্য ক্ষমা চেয়েছিলেন। এরকম আর হবে না, মানে এরকম আর কোনো দিনও হবে না। কালচারাল বারবার্স। জেরক্সের দোকানের ছেলেটিকে সতর্ক করে চলে এসেছিল ওরা দুজন। ঘটনার শুরু বেশ কিছু মাস আগে। এ ঘটনার কথা অতুলবাবু আমাকে কিছু বলেননি, বলেছিলেন অপরেশ ভট্টাচার্য। তোর মনে আছে অর্ক, আমি বলেছিলাম উনি পুরো সত্যিটা বলেননি? হ্যাঁ। আসলটা কি আমি বলছি, ভুল করলে শুধরে দেবেন অতুলবাবু। আসলে কবিতা নিয়ে সমালোচনা সেদিন মোটেও অতুল চট্টোপাধ্যায় করেননি, বরং সেদিন আসরে বেশ কয়েকজন ওনার গল্পের উচ্ছ্বসিত প্রশংসা করলে অপরেশ ভট্টাচার্য সরাসরি বলেছিলেন উনি চাইলে এরকম গল্প লিখতে পারেন, তবে অতুল চট্টোপাধ্যায় চাইলেও ওর মতো কবিতা লিখতে পারবেন না। কি ঠিক তো অতুলবাবু? একদমই। বাড়ি ফিরে মনটা আমার খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু চ্যালেঞ্জটা আপনিও তো নিয়েছিলেন, তাই না? মানে এত গদ্য বইয়ের মধ্যেখানে নতুন কিছু আধুনিক কবিদের বই কেন? বিশেষত জীবনের এতগুলো বছর যে গদ্য ছাড়া কিচ্ছুটি লেখেনি। আপনার ঘরে প্রথম দিন এসে এ প্রশ্ন আমাকে বিঁধেছিল। তাও হতে পারে, কবিতা প্রেম জাগতেই পারে। একদম শেষ বয়সে এসে রবীন্দ্রনাথেরও এই আঁকার প্রতি মারাত্মক টান তৈরি হয়েছিল। কিন্তু আপনার টেবিলের উপরের প্যাডটা অনেক কিছু বলে দিল। কবিতার আঁকিবুকি ওখানে লিখে কেটে দিতেন আপনি। আপনার সাহিত্যের জ্ঞান বলল এগুলো ভালো কবিতা হচ্ছে না, অ্যাটলিস্ট অপরেশ ভট্টাচার্যের সমকক্ষ তো হচ্ছেই না। ফলে কবিতা লেখার জন্য অভিযান শুরু করলেন, প্রকৃতি দেখে লেখার চেষ্টা। কিন্তু কবিতা লেখার চেষ্টা করছেন খোলামেলাভাবে বলতে পারলেন না। সেদিন আপনি প্যাডটায় গল্পের আঁকিবুকির কথা বলেছিলেন, বেরিয়ে পড়লেন প্রকৃতি দেখতে। বৃষ্টির রাতে গঙ্গার রূপ বা বৃষ্টির রাতে উড়ালপুল থেকে শহরকে কেমন লাগে দেখার চেষ্টা করলেন। সম্ভবত আপনি বৃষ্টি নিয়েই কোনো কবিতা সিরিজ প্রথম লিখতে চেয়েছিলেন। প্যাডে ওই শব্দটাই রিপিট ছিল। অতুলবাবু চ্যালেঞ্জ নেওয়ার মধ্যে একটা সততা ছিল, আর ঠিক বিপরীত পথ বেছে নিলেন অপরেশবাবু। আসরে প্রশংসা শুনে সেদিন ওনার এমনিতেই গা জ্বলে উঠেছিল, কিন্তু উনি নিজেও জানতেন গদ্যের স্টোরিটেলিং এর জোর ওনার কবজিতে নেই। বোধহয় একটানা কিছুদিন চেষ্টা করতে গিয়ে দাড়ি বেড়ে উঠেছিল। এমনিতেই উনি টিপটপ থাকতে বেশ পছন্দ করেন, বহুজাতিক সংস্থায় চাকরি করেন অত্যন্ত উঁচু পদে। গদ্য লিখতে গেলে সময়টাও একটা ফ্যাক্টর। সব মিলিয়ে উনি ছোকরা সেজে চন্দননগরে চলে এলেন। প্রথমে হয়তো অতুলবাবুর সঙ্গে মিটমাট করে নেওয়ার ইচ্ছাই ছিল। ভোলাদা খুব ক্যাজুয়ালি জেরক্স আর তার জায়গাটা বলেছিল। তখনই সম্ভবত চ্যালেঞ্জের ব্যাপারটা আবার ফিরে আসে অপরেশ ভট্টাচার্যর মাথায়। উনি জেরক্সের দোকানে কিছুক্ষণ পরে দেখা করেন। শহরের এক কোণে ছেলেটার দোকান হওয়ার জন্য সেরকম চালু নয়। টাকার বিনিময়ে রাজি না হওয়াটাই ছিল অস্বাভাবিক ব্যাপার। এই বাড়ির ছাদে গিয়েই সেদিন এই সম্ভাবনাটা মাথায় আসে। উনি কিন্তু আমার কাছেও এসেছিলেন ওই সাংবাদিক পরিচয় দিয়েই। হ্যাঁ, আমার ধারণা আপনার কাছে অতুলবাবু কাজ করান, সেটাও অপরেশবাবু জানতে পারেন জেরক্সের ছেলেটির কাছে। পাণ্ডুলিপির কপি সবচেয়ে বেশিক্ষণ থাকে আপনার কাছে, লোকজনের যাতায়াত বেশি, ঘটনা ঘটলে আপনার উপর দায় চাপানো যায় অনেক সহজে। ফলে অপরেশবাবু আপনার কাছে আসেন টার্গেট করতে। কিন্তু কথা বলে বুঝতে পারেন
আপনি এসব কাজ কোনো অবস্থায় সমর্থন করেন না। আপনার ঠিকানাটা খোঁজ করতে পেট অ্যান্ড প্যাটে গিয়েছিলেন উনি। ওখানে গিয়েই প্রথম জানতে পারি অতুল বাবুর খোঁজ কেউ একটা করেছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু উনি তো কথাবার্তায় একবার অতুলবাবুর নাম আনেননি। তাহলে আমিই তো অতুলবাবুকে সাবধান করতে পারতাম। হ্যাঁ, এই কারণেই অনুপমের সঙ্গে উনি দেখা করেননি। উনি বুঝতে পেরেছিলেন আপনি ওকে পছন্দ করেননি এবং অতুল বাবুর মতো পুরনো কাস্টমারদের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো। ওনার টাকা, চেহারা এগুলো এই ধরনের কাজ করতে হেল্প করেছিল। এই ধরনের মানুষ সংস্কৃতির কলঙ্ক। সাহিত্যে আবার অতুল বাবুর মতো সোজা পথে চলা মানুষও আছেন। একটাই প্রশ্ন, জেরক্স থেকে সংগ্রহ করার জন্য উনি এলেন কেন? ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালেই তো এইসব মুখোমুখি হওয়ার ঝামেলা থাকতো না। সেক্ষেত্রে মোবাইলে প্রমাণ থেকে যাওয়ার ব্যাপারটাও থেকে যেত। যদিও জেরক্সের ছেলেটির থেকে গল্প এসেছে কিনা তা জানতে শেষবার উনি ফোনই করেছিলেন, কিন্তু আমি নিশ্চিত তা ওনার নিজস্ব নাম্বার থেকে নয়। কার্যসিদ্ধি হওয়ার পর সে নাম্বার ইনভ্যালিড হয়ে যেত। তাছাড়া নতুন হোয়াটসঅ্যাপ এনক্রিপশন লতে ডেটা রেকর্ড হয়। আইনি প্রয়োজনে কার সঙ্গে দেওয়া নেওয়া হয়েছে তা জানা যায়। এত কিছু উনি জানতেন কিনা জানি না। মোট কথা উনি কাজ নিজের হাতেই করতে চেয়েছিলেন, আর 3-4 বার করেই থেমে যেতেন, কারণ উনি লিখতে পারেন শুধু এটাই দেখাতে চেয়েছিলেন। তাহলে আমার আর ভয় নেই বলছো? আমার মনে হয় নেই, তবে অন্য কারোর আছে কিনা সেটা এখনো পর্যন্ত অজানা।